ভাই আমরা কি শুরু করবো নাকি আরেকটু ওয়েট করি? ঠিক ভাই, আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমাদের উইক 15-এর লাইভ সলভ ক্লাসে। সো দেখতে দেখতে আমাদের আসলে সবগুলো ক্লাসগুলো যেমন আলটিমেটলি শেষ হয়ে আসতেছে। সো আমাদের এই যে প্রতি সপ্তাহে আমাদের প্রবলেম সলভিং এর যে সেশনটা থাকে, তো সেশনটাও আজকে আমাদের লাস্ট লাইভ সলিউশন ক্লাস। এরপরেও হয়তোবা সময় সুযোগ হলে সামনে তোমাদের যে অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে, মডেল টেস্টের যে প্রোগ্রাম, ফাইনাল মডেল টেস্টের যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলোতেও দেখবা যে অনেক ক্লাস দেওয়া হয়, স্পেশাল ক্লাস দেওয়া হয়, সলভ ক্লাস দেওয়া হয়। সো ওইগুলোর ক্ষেত্রেও হয়তোবা তোমাদের সাথে যোগাযোগ থাকবে। বাট মেইন যে জিনিসটা, সেই জিনিসটা আসলে ভালো করে বুঝতে হবে যে এতদিন ধরে ভাইয়েরা যে কথাগুলো বলছে, যেহেতু এখন অনেকগুলা ভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে, সো আসলে এখন প্রিপারেশনটা ওইটাকে ফোকাস করে নেওয়া উচিত। এতদিন ধরে আসলে কোনো শরীরের ভিতরে মানে এনার্জি আসতেছিল না যে ভাইয়া হবে পরীক্ষা একদিন, হবে পরীক্ষা একদিন। তো যেহেতু এমআইএসটি বা আইওটি থেকে বলে দিছে পরীক্ষা কবে হবে, আমরা আশা করতে পারি যে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটি গুলাও জানিয়ে দিবে কবে পরীক্ষা হবে। মার্চ মাসে বা এপ্রিল মাসের দিকেই পরীক্ষা হবে। এই মাসে তো আর পরীক্ষা হওয়ার সুযোগ নাই, হলে একেবারে মার্চের লাস্টে বা এপ্রিলের দিকেই হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা আমাদের থেকে আসলে ভালো জানো, ভালো জিনিসটা নিয়ে চিন্তা করো। বাট আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অনেকে আসলে পরীক্ষা কবে হবে এই চিন্তায় পরীক্ষার পড়াই বাদ দিয়ে দেয়। সো এবং দেখা গেল যে হঠাৎ করে পরীক্ষার রুটিনটা দিয়ে দেয়, দেখা যাবে আমার তো পড়া হয়নি। So, আমি বলবো যে পরীক্ষা যেদিন হওয়া সেদিনই হবে। তুমি আসলে তোমার রিভিশনটা আসলে ঠিক মতো আগায় যাও। সো রিভিশনটা দিলে দেখবা যে ভালো করতে পারবা। সো এতদিন ধরে পড়ছো, এবং আমার কাছে মনে হয় যারা এখনো ধরো এতগুলা ক্লাসের ফাঁকে ফাঁকে এই ফেসবুকে লাইভ সলিউশন ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তারা ডেফিনেটলি আরো বেশি সিরিয়াস। এবং আমি আশা করবো যে তোমরা শুধুমাত্র ভালো জায়গায় পড়বা না, ভালো পজিশনও করতে পারবা বলে আমি আশা করি। তো আসো আমরা আজকে চেষ্টা করব যে ম্যাথের কিছু প্রবলেম দেখার জন্য। সো আজকে ম্যাথের যে টপিকগুলো ছিল, ক্লাসের সিলেবাসটাও তোমরা হয়তো আমার সাথে এগ্রি করবা যে অনেক বড় ছিল। স্থিতিবিদ্যা ছিল, গতিবিদ্যা ছিল, তো অনেক বড় সিলেবাস। আসলে কলেজ লাইফে যখন পড়ছো 2 মাস লাগায় পড়ছো, সো এই 2 মাসের জিনিস 2 ঘন্টায় ক্লাসে বুঝা আর এই লাইভ ক্লাসে আধা ঘন্টায় বোঝার মধ্যে আসলে অনেক ডিফারেন্স আছে। তা আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে বিগত বছরের কোশ্চেনগুলো ভালো করে পড়ো। বিগত বছরের প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে। সো বিগত বছরটার উপর ভালো দখল রাখার চেষ্টা করো, তাহলে দেখবো ভালো করতে পারবা। ওকে, সো চলে আসি আমরা কিছু রিটেন প্রবলেম দেখবো, তারপরে আমরা এমসিকিউ দিকে যাব। তো প্রশ্নের মধ্যে বলছে কি, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। প্রশ্নের মধ্যে বলছে যে একটা রম্বস আছে, রম্বস আকৃতির একটি সুষম পাত আছে, এর একটি ধার ভূমির সমান্তরাল এবং অপরটি কত কোণ উৎপন্ন করে? অপরটি হচ্ছে তোমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো তুমি যদি একটা রম্বস আহ ড্র করো, সো রম্বস ড্র করলে তুমি মোটামুটি এরকম কিছু একটা পাবা। একটু দেখার চেষ্টা করি। একটা রম্বস আকৃতির সুষম পাত, এই যে একটা সুষম পাত আঁকলা, রম্বস আকৃতির সুষম পাত। ছবি আঁকা ম্যান্ডেটরি, ছবি ছাড়া এই অঙ্ক তুমি করতে পারবে না। তো যেহেতু সুষম পাত বলা হয়েছে, তো এটা মানে কি? এটা মানে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাইয়া এই যে একটা কর্ণ আছে এবং এই আরেকটা যে কর্ণ আছে, এদের যে ছেদবিন্দুটা আছে এই বিন্দুতে কতটুকু কাজ করতেছে। তুমি বলতে পারো যে ভাইয়া এই বরাবর আমার ওয়েট, ওজনটা কাজ করে। ওজন আমার ডাব্লিউ, এই টুক দিয়ে তোমার কাজ করবে। এবং পুরা কোণটা কত ডিগ্রি? পুরা কোণটা হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু পুরা কোণটা 120 ডিগ্রি, তাহলে এই টুকের মান কত আসবে? এই টুকের মান আমার আসবে হচ্ছে 60 ডিগ্রি। এরটুক না বুঝতে পারলে আসলে কিচ্ছু বলার নাই। একটু প্রত্যেকেরই বুঝতে পারা উচিত, একটু কি প্রত্যেকের বুঝতে পারা উচিত আমাদের। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বাকি পার্টটুকু কিভাবে করব, বাকি পার্টটুকু আমরা কিভাবে করতে পারি। সো কিছু আমরা ক্যালকুলেশন করব। তার আগে বলা হয়েছে যে দুই কর্ণ বরাবর পি এবং কিউ মান ক্রিয়ারত। পি এবং কিউ মানটা ক্রিয়ারত। এখন তুমি চিন্তা করো, পি এর মানটা বড়, কিউ এর মানটা ছোট। এখন তুমি চিন্তা করো তোমাদের মধ্যে দুইজন বন্ধু আছো, দুইজন বন্ধু দড়ি টানাটানি করতেছো। একজনের শক্তি বেশি, একজনের শক্তি কম। So, যার শক্তি বেশি সে কোন অংশটা ধরবে? সে তো ছোট দড়িটা নিবে, কারণ তার শক্তি আছে, সে ধরে রাখতে পারবে। আর যার শক্তি কম তাকে তো তুমি বড় দড়িটা দিবা। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে ছোট যে কর্ণটা আছে, এই ছোট কর্ণ বরাবর হচ্ছে বড়টা কাজ ক্রিয়ারত পি,
আর এই বরাবর কিউ ক্লিয়ার হতো। এটা তোমাকে এই শর্ত দেখেই বুঝতে হবে। একটু পর্যন্ত বোঝা যায়? তো আসো আমরা বাকি একটু করে ফেলি। সো এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা আমার হয়ে যাবে 30 ডিগ্রি। সো এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও 30 ডিগ্রি, বিপরীত কোণের কনসেপ্ট অনুসারে 30। এই কোণটা কত ডিগ্রি? এতটুকু হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সো এটা আমার 60। সো এখন আমরা চলে আসি যে লামি অ্যাপ্লাই করলে কি আসবে। সো তিনটা বল আছে, পি, কিউ আর ডাব্লিউ। যখন পি নিব তখন কোন কোনটা আসবে? পি নিলে কিউ আর ডাব্লিউর মধ্যকার কোণ এই কোণটা। তাহলে কিউ আর ডাব্লিউর মধ্যকার কোণ হচ্ছে এইটা 90, এইটা 30। 90 প্লাস 30, সাইন 90 প্লাস 30। তুমি যখন কিউ নিবা তখন পি আর ডাব্লিউ, তাহলে এটুক 90, এটা হচ্ছে 60। তাহলে সাইন 90 প্লাস 6, ডাব্লিউ যখন নিব তখন সাইন 90। তাহলে পি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর এটার মান কত? এটার মান হচ্ছে তোমার সাইন 150 ডিগ্রি, যার মান চলে আসবে হাফ। দুই দুই কাটবো, কোনাকুনি গুণ করলে পি ইজ ইকুয়াল টু √3q, স্কোয়ার করলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3q স্কোয়ার। সিম্পল ম্যাথ, কঠিন লাগার কোনো কারণ নাই। খুব সহজে লামি অ্যাপ্লাই করতে হবে। এই লামির অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলা শুধুমাত্র যে মানে বুয়েটের জন্য ইম্পর্টেন্ট তা না। যত জায়গাতে ক্যালকুলেটর ছাড়া প্রশ্ন আসবে, ক্যালকুলেটর ছাড়া রিটেন আসবে, এই অঙ্কে কোনো ক্যালকুলেটর লাগতেছে? খেয়াল করছো? কোনো কিন্তু ক্যালকুলেটর লাগে না। তুমি যদি বলো ভাইয়া সাইন 120-এর মান ক্যালকুলেটর ছাড়া আমি বের করতে পারি না, তাহলে তোমার নিয়ে খুব ঝামেলায় আছি। তোমার নিয়ে আমি কই যাব, আমি চিন্তাই করতে পারতেছি না। সো একটু মনে রাখতে হবে। ওকে, নেক্সট ম্যাথটার মধ্যে চলে যাই। খুব ফাস্ট একটা ম্যাথ করাবো। প্রশ্নের মধ্যে বলছে কি যে 100 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষ থেকে, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি এর আগের বারও যখন সলভ ক্লাসে পড়াইছিলাম। এই অঙ্কটা যে সলভ আমাদের উদ্ভাস থেকে তোমাদের যেটা দেওয়া হয়, সলভটার মধ্যে হালকা ভুল আছে। তো আমি মানে বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা। প্রশ্নের মধ্যে বলছে কি যে 100 মিটার উঁচু একটা টাওয়ার আছে, একটা 100 মিটার উঁচু একটা টাওয়ার। দেখো সুন্দরভাবে বোঝার চেষ্টা করো, এটা টাওয়ার। এই টাওয়ারের শীর্ষ থেকে আনুভূমিকের সাথে শীর্ষ হতে 50 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো। মানে কি? মানে হচ্ছে ধরো তুমি একটা টাওয়ারের উপরে বসে আছো, তুমি এখান থেকে ঢিল মারতেছো, তুমি দুষ্টু ছেলে, তুমি ঢিল মারতেছো। এবং ঢিল মারবা কিভাবে? ঢিল তুমি আকাশের দিকে মারতেছো না, তুমি নিচের দিকে ঢিল মারছো। মানে এইভাবে ঢিলটা মারছো। কত ডিগ্রি কোণ করে ভাইয়া? তুমি কোণ করছো হচ্ছে 30 ডিগ্রি কোণ করে। কত বেগ দিয়ে মারছো? তুমি বেগ মারছো হচ্ছে 50 মিটার/সেকেন্ড। এটুকু না বুঝতে পারার কোনো কারণ নেই, তুমি এইভাবে নিক্ষেপ করলা। আর টাওয়ারের পাদদেশ থেকে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উপরে নিক্ষেপ করা হলো। আরেকটা বস্তু ছিল যেটাকে টাওয়ারের নিচ থেকে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হলো। কত বেগে নিক্ষেপ করা হয়েছে এটা প্রশ্নে বলা নেই। আমাদের উদ্ভাসের সলভে যে কাজটা করছে তারা ধরে নিছে এটাও 50, যেটা ভুল। এভাবে করা যাবে না। তো একটু মাথায় রাখো, আমি বুঝাই দিচ্ছি কিভাবে তোমরা করতে পারো। তো একটু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ধরে নিলাম তারা এই উচ্চতাটায় মিলিত হয়। তাহলে এই উচ্চতাটা কত? তাহলে এতটুকের মান আমরা যদি ধরে নিই এইচ। যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ তারা আমাকে বলতে পারবা যে ভাই তাহলে এই উপরের টুকের মান কত আসবে? উপরের টুকের মানটা আসবে হচ্ছে 100 - h। তাহলে 100 = কত? তুমি বলতে পারো ভাই উপর থেকে যেটাকে নিক্ষেপ করে, আমি জানি উপর থেকে নিক্ষেপ করে সূত্রটা কত? সূত্রটা ছিল এটা না, -u sin আলফা প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা ছিল সূত্র। কিন্তু এখানে তুমি জানো আলফার মানটাকে নিচের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে এইখানে আলফার মানটা আমার হয়ে যাবে হচ্ছে -30 প্লাস হাফ জিটি স্কোয়ার। সো ইউ এর মানটাও বসাই দিই। ইউ এর মানটা কত? ইউ এর মানটা হচ্ছে 50। আমি যদি একবার একটু ক্যালকুলেট করে লিখি, প্লাস হয়ে যাবে মাইনাসের কারণে। এটা হচ্ছে ফার্স্ট, যেটা উপর থেকে মারা হয় তার জন্য। আর যেটা নিচের থেকে মারা হয় তার জন্য আসবে হচ্ছে এইচ। সো এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন কত ডিগ্রি?
45 ডিগ্রি মাইনাস, সরি এটা তো প্লাস ছিল, মাইনাস হাফ জিটি স্কোয়ার, ও আমি এখানে একটা ভুল করছি, আলফা টি হবে, সরি এটা আরেকটা। এখন তুমি যদি এই দুইটাকে জাস্ট যোগ করে দাও, যোগ করলে খেয়াল করছো এই যে মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার কাটা চলে যাচ্ছে, এই এইচ এইচ কাটা যায়, তাহলে কত থাকবে? 100 ইকুয়াল টু 50 সাইন 30t প্লাস ইউ সাইন 45t। টি এর মানটা কত আসবে? টি এর মানটা আসবে হচ্ছে 100 ডিভাইডেড বাই এই মানটা তারা ভাগ, তাহলে 50 সাইন 30 প্লাস ইউ সাইন 45। এখন কোশ্চেন হচ্ছে একটাই যে ভাইয়া ইউ এর মানটা কেমনে বের করবো, ইউ এর মানটা কেমনে বের করবো? এখন ইউ এর মানটা বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, খেয়াল করছো কিনা এই দুইজনই এক্স অক্ষ বরাবর কি দূরত্ব অতিক্রম করে? এক্স অক্ষ বরাবর একই দূরত্ব অতিক্রম করে না? আর আমরা জানি এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে জানো কি ছিল, যে এক্স ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ইউ কজ আলফা টি। তাহলে প্রথম জন এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? ইউ এর মান হচ্ছে 50 কজ মাইনাস 30 ডিগ্রি টি ইকুয়াল টু নিচেরটার আদি বেগ হচ্ছে ইউ, অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এই টি টি কাটা যায়, এখান থেকে তুমি কার মানটা বের করে ফেলবা? ইউ এর মানটা বের করে ফেলতে পারবা। সো তুমি বলতে পারো যে ভাই আমি যখন যখন উপর থেকে ঢিল মারলাম, আরেকজন যখন নিচ থেকে ঢিল মারলো, এই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা কি? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে সমান। তাহলে এই দুইটা অতিক্রান্ত দূরত্ব সমান থেকে ইউ এর মানটা বের করলা, ইউ এর মানটা বসাই দিয়ে কার মানটা বের করে ফেলতে পারলাম বলো তো কি ভাইরা? টি এর মানটা বের করে ফেলতে পারলাম। ভেরি সিম্পল ম্যাথ, ইজিলি তোমরা পারবা। ওকে, নেক্সট চলে যাই পরেরটাই। বসে একটি জাহাজ কোন স্থান থেকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাত্রা করলো। খুব সুন্দর একটা কোশ্চেন, যে উত্তর দিকে যাত্রা করছে জাহাজ। সো মনে করে একটা জাহাজ আছে, এখান থেকে তুমি কোন দিকে যাত্রা করছো? আচ্ছা আমি একটু দাগটা উল্টা দিয়ে ফেলছি। এই যে এখানে আসো তুমি, ধরো তুমি জাহাজ, এটা তোমার জাহাজ, এই যে এটা তুমি, এটাই তোমার জাহাজ। এই জাহাজ নিয়ে তুমি উত্তর দিকে গেছো, কত বেগে উত্তর দিকে গেছো? হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে যাত্রা করছো। যাত্রা শুরুতে তার পূর্ব দিকে 10 কিলোমিটার দূরে একটি জাহাজকে দেখতে পেল। তার থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা জাহাজ আছে, মনে করি এটা আরেকটা জাহাজ, এই জাহাজটা মনে করি নীল জাহাজ। তো এই জাহাজের একটা পাল আছে, এই জাহাজকে সে দেখতে পারছে, এবং এদের মধ্যকার দূরত্ব কত? এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আমি পুরো ম্যাপটা আবার রিপিট করতেছি। একটা জাহাজ ছিল, জাহাজটা উত্তর দিকে যাচ্ছে, তার থেকে 10 কিলোমিটার দূরে সে একটা জাহাজকে দেখতে পেল, এবং জাহাজটা 10 কিলোমিটার দূরে ছিল, এবং এই জাহাজটা কত বেগে আসতেছে? এই জাহাজটা, এটা এই টাইপের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এই জাহাজটা আসতেছে হচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। এখন কোশ্চেনটা হচ্ছে কতক্ষণ পর এদের মধ্যকার দূরত্ব ন্যূনতম হবে, কতক্ষণ পর এদের মধ্যকার দূরত্ব ন্যূনতম হবে। এই টাইপের অঙ্কগুলোতে আমরা যে কাজটা করি, যে আমরা ধরে নিই টি সময় পরে পর ন্যূনতম হবে। এখন তুমি চিন্তা করো 15 কিলোমিটার পার আওয়ার গেছে, টি সময় পরে এটা কতটুকু যাবে? টি সময় পরে এটা যাবে হচ্ছে 15t, আর এটা 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, টি সময় পরে ধরে নিলাম এটা যাবে হচ্ছে 20t। তাহলে এতটুকুর মান কত? এতটুকুর মান চলে আসবে হচ্ছে 10 মাইনাস 20t, 10 মাইনাস 20t। এখন তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে ভাইয়া যেভাবেই হোক এই ডি এর মানটা বের করতে হবে। ডি তো এইটা, তাহলে ডি এইটা, তাহলে তুমি বলতে পারো ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এটার স্কোয়ার 15t হোল স্কোয়ার প্লাস 10 মাইনাস 20t এর হোল স্কোয়ার।
10 মাইনাস 20t এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার চলে আসবে। সেখান থেকে তুমি একটা কাজ করতে পারো, তুমি বলতে পারো যে ভাই আমার ডি স্কোয়ারটা ঠিক থাক, আমি এইটাকে তুমি যদি ভাঙাও, এটাকে ভাঙাইলে আমার ক্যালকুলেশন যদি ঠিক থাকে, সো এরকম কিছু একটা আসবে 100 মাইনাস 400t প্লাস 400t স্কোয়ার। সো তুমি যদি সবগুলা জিনিসকে একবারে মানে যোগ বিয়োগ করো সুন্দর মতো, তাহলে এরকম কিছু একটা তুমি পাবা 25t মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস 36, এরকম কিছু একটা পাবো। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এইটার মান ন্যূনতম মান 36 হওয়া সম্ভব কখন, যখন এইটার মান কি আসবে, এইটার মান 0 আসবে। তাহলে 25 মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে এইটার মান হচ্ছে 8/25 আওয়ার। মানে এত সময় পরে এরা হচ্ছে ন্যূনতম হবে, কারণ ওই মানটা তো 0 হইতে পারবে। এই পুরাটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। আর এটা যদি 0 হয়ে যায় তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু কত, ডি স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে ডি এর মান হচ্ছে 6 কিলোমিটার। তাহলে এদের মধ্যকার ন্যূনতম দূরত্ব হবে হচ্ছে 6 কিলোমিটার। 6 কিলোমিটার হবে হচ্ছে এদের মধ্যকার ন্যূনতম দূরত্ব। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টের জন্য আসার মতো, চেষ্টা করবে এগুলো দেখার জন্য। ওকে, নেক্সট আসো পরের একটা অঙ্ক দেখার চেষ্টা করি। বলছে কোনো একটা কণার উপর ক্রিয়াশীল দুটি বেগের লব্ধি হচ্ছে 20, লব্ধির মান দেওয়া আছে 20, এবং এইটা হচ্ছে দ্বিতীয়টির দিকের উপর লম্ব। তাহলে একটা কাজ করি ভাইয়া, দুইটা আছে এরকম ভাবে আঁকি। সো ধরে নেই এই বরাবর কাজ করে হচ্ছে পি, আর এই বরাবর কাজ করে হচ্ছে কিউ, এবং এদের লব্ধি কত, এদের লব্ধি হচ্ছে আমার 20, লব্ধি হচ্ছে আমার 20। এবং এটা কার উপর লম্ব, দ্বিতীয়টার উপর লম্ব, দ্বিতীয়টার উপর লম্ব। প্রথমটার মান কত দেওয়া আছে, প্রথমটার মান দেওয়া হচ্ছে 25, তাহলে এই দ্বিতীয়টার উপর লম্ব এবং পি এর মানটা কত, সো এই পি এর মানটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 25। তোমাকে কিউ এর মান বের করতে বলছে, এবং মানে এদের মধ্যকার অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাও আমাকে কি করতে বলা হয়েছে বলো দেখি, বের করতে বলা হয়েছে। আমি অঙ্কটা আবার একটু রিপিট করি, রিপিট করলে তোমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো। তো কি বলা হয়েছে আমি আবার রিপিট করতেছি, দুইটা বল আছে, এদের লব্ধি 20, এটা দুই নাম্বারটার উপর লম্ব, প্রথমটার মান দেওয়া আছে 25, তোমাকে বের করতে বলছে দুই নাম্বারটার মান বের করতে বলছে। দুই নাম্বারটার মান বের করাটা খুবই ইজি, তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি এইটাকে একটা সামান্তরিক চিন্তা করো, সামান্তরিক চিন্তা করলে আমরা নিশ্চয়ই বলতে পারি না যে এটা যদি হয় পি, তাহলে এটাও তোমার এই বরাবর পি, তাহলে পি ইকুয়ালস টু 25। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি কি বলো দেখি ভাইরা, পি স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এখান থেকে তুমি কার মানটা বের করে ফেলতে পারবা, পি এর মান তো দেওয়া আছে 25 স্কোয়ার ইকুয়াল টু 20 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে কিউ স্কোয়ারের মানটা বের হয়ে যাবে, কিউ এর মান 15 আসবে, কিউ এর মানটা 15। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া এই আলফাটা বের করো, এই আলফাটা তুমি কিভাবে বের করতে পারবা, আলফাটা অনেক উপায় বের করা যায়। কারণ তুমি বলতে পারো হচ্ছে 20 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 ইন্টু 25 ইন্টু কিউ কস আলফা। এখান থেকে তুমি একবারে কার মানটা বের করে ফেলতে পারবে, আলফার মানটা বের করে ফেলতে পারবে। অনেকভাবেই করা যায়, তুমি এইভাবে চাইলে করতে পারো, এভাবে এটা একটা মানে পসিবল ওয়ে, তুমি এইভাবেও চাইলে করতে পারো। আর এই ম্যাথগুলো করার সময় অবশ্যই একটা জিনিস মাথার মধ্যে রাখবা, ইউনিট গুলা যাতে মিস না যায়, ইউনিট গুলা মিস গেলে অনেক কেসে ঝামেলা। তো এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলবে। এবং এই টাইপের ম্যাথগুলো এখন পর্যন্ত যে কটা ম্যাথ করলাম, আমার মনে হয় না কোনো ম্যাথে আসলে ক্যালকুলেটর দরকার পড়ে, ক্যালকুলেটর ছাড়া এগুলো করা যায়। সো ক্যালকুলেটর ছাড়া একটু প্র্যাকটিস থাকা দরকার। ওকে, নেক্সট চলে যায় কি বলছে, যে 14 মিটার দীর্ঘ একটা সুতার প্রান্তদ্বয় একটি রশির সাহায্যে 10 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে আবদ্ধ। রশির এক প্রান্ত থেকে 6 মিটার দূরে 5 কেজি ওজনের একটা বস্তু যুক্ত করা হলে
প্রত্যেক অংশে টান বের করতে বলেছে। খুব সহজ। আমার কাছে রশিটা আছে কত? রশিটা আছে হচ্ছে 14 মিটার দীর্ঘ। 14 মিটার দীর্ঘ একটা রশি আছে, এবং এটা কোথায় বাঁধা? এটা হচ্ছে 10 মিটার দূরত্বের দুইটা বিন্দুতে বাঁধা আছে। ধরে নিই এ বিন্দু আর বি বিন্দুতে বাঁধা আছে। এক প্রান্ত থেকে 6 মিটার দূরত্বে 5 কেজি ওজন ঝুলানো হয়েছে। তো টোটাল যদি 14 হয়, তাহলে এক প্রান্ত থেকে 6 মিটার দূরত্বে, এই যে 6 মিটার দূরত্বে কত কেজি ওজন বাঁধাইছি? এখানে আমি একটা 5 কেজি ওজন, 5 নিউটন। তাহলে একটু কমন সেন্সের বিষয় যে ভাইয়া এটুকের দৈর্ঘ্য কত হবে? এটুকের দৈর্ঘ্য হয়ে যাবে হচ্ছে আমার 8 মিটার। দৈর্ঘ্য আমার হয়ে যাবে হচ্ছে 8 মিটার। না বুঝতে পারার কোনো কারণ নেই, একটু ইজি ম্যাথ বোঝা উচিত। তো টোটাল সুতার দৈর্ঘ্যটা 14। এখন আমাকে এই দুই পক্ষে টান বের করতে বলছে। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তো আমরা কাজ করতে পারি। প্রথমেই একটা জিনিস বোঝা যাচ্ছে যে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। সো ম্যাক্সিমাম কেসেই এইটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি এটা 90 ডিগ্রি হয়, আমরা আমাদের প্রমাণের সুবিধার জন্য, এটা তো 90, এই পার্টটাকে ধরে নিলাম হচ্ছে আলফা। আর এটা যদি 90 হয়, এটা আলফা যদি হয়, তাহলে এটুকের মান কত? যেহেতু পুরো 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আলফা। এখন তোমার টার্গেটটা কি? তোমার টার্গেটটা হচ্ছে T1 T2 আর 5। T1 যখন নিব তখন এদের মধ্যকার কোণ, এটা 90, এটা আলফা, তাহলে সাইন 90 প্লাস আলফা। T2 যখন নিব 90 90, তাহলে সাইন কত আসবে? সাইন 180 মাইনাস আলফা। আর 5 যখন নিব, তাহলে এখান থেকে চলে আসবে সাইন 90। তাহলে এটা কত আসে ভাইরা? এটা আসবে T1 ডিভাইডেড বাই কজ আলফা, T2 ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু 5। এখন অঙ্কের মেইন খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে সাইন আলফা আর কজ আলফা বের করতে। এটা যদি আলফা হয়, তাহলে এটাও আলফা। তাহলে 90 ডিগ্রির বিপরীতটা এটা কি? এটা হচ্ছে আমার অতিভুজ। আলফার সাথে যেটা লাগানো সেটা হচ্ছে আমার ভূমি, আর উল্টা পাশে এটা কি? এটা হচ্ছে আমার লম্ব। তাহলে কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি 8, অতিভুজ 10, তাহলে 8/10। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব 6, অতিভুজ 10 ইকুয়ালস টু 5। কোনাকুনি গুণ করে T1 আর T2 এর মানটা বের করে ফেলবা। সো এই সুতার টানের ম্যাথ গুলো চেষ্টা করবা করার জন্য, ইজি ম্যাথ এগুলা থেকে আসবে। আর স্থিতিবিদ্যা গতিবিদ্যার মেইন কনসেপ্টটা কি তোমরা তো আসলে বুঝতেই পারতেছো যে এত অঙ্ক তো আসলে করা সম্ভব না। আর পরীক্ষা হচ্ছে যে ঘনায় আসতেছে, চেষ্টা করবা যে কোশ্চেন ব্যাংকটি ভালো করে দেখার জন্য। তো এবার আসো কতগুলা ইম্পর্টেন্ট অবজেক্টিভ একটু দেখার চেষ্টা করি। প্রশ্নের মধ্যে বলছে একটি বস্তুকে তুমি ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় কত? তো সর্বাধিক উচ্চতায় ওঠার সময় তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগুলো আসলে প্রমাণ করা লাগে না। সর্বাধিক উচ্চতায় উঠতে তোমার আলটিমেটলি যে স্মল টি সময় লাগে, বিচরণ কালের অর্ধেক, তাহলে ইউ সাইন আলফা বাই জি। খুব সহজ। ওকে, পরটার মধ্যে বলছে কি পি ও কিউ দুটি সদৃশ সমান্তরাল বল। পি বলের ক্রিয়া রেখাকে কিউ এর দিকে এক্স দূরত্ব সরালে লব্ধি কতটুকু সরে যায়। এই অঙ্কগুলা আমি জাস্ট তোমাকে একটু বলতে চাই যে এগুলো চাইলে প্রুফ করে দেখানো সম্ভব। স্থিতিবিদ্যার ক্লাসেও প্রুফ দেখানো হয়েছে, বাট এগুলো খুব কমন। তো এইগুলো চেষ্টা করবে একটু মনে রাখতে, মুখস্থ রাখতে। তুমি যদি বলো যে ভাই মুখস্থই রাখতে, বলবো, কারণ এগুলো পরীক্ষার হলে গিয়ে এত কম সময় প্রমাণ করা যায় না। তাহলে যে জিনিসটা বলছে যে আমার কাছে একটা পি বল কাজ করে, এখানে কিউ বল কাজ করে, আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি পি কিউ। তাহলে এর পি বলকে কতটুকু সরাইছো? পি বলকে তুমি এক্স দূরত্ব সরাইছো, তাহলে লব্ধিটা তো আগে ছিল হচ্ছে মনে করি এইখানে, লব্ধিটাও সরে যাবে না? তো লব্ধিটা কতটুকু সরবে? তা জাস্ট মনে রাখবা যেই বলকে সরাবো এবং যতটুকু সরাবো ওইটা উপরে আসবে, আর নিচে বসবে হচ্ছে দুইটার যোগফল। নিচে বসবে দুইটার যোগফল। শর্টকাট মনে রাখতে, সূত্র মতো মনে রাখতে পারো। ওকে, নেক্সট পার্টটার মধ্যে বলছে কি যে 5 কেজি ভরের একটি বস্তু মহাকর্ষ
প্রভাবে 40 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়ছে। Good, ভালো কথা। কি পরিমাণ সমবল তাকে 5 সেকেন্ডে থামিয়ে দিতে পারবে? তো ফার্স্ট অফ অল তুমি একটু নিশ্চয়ই আমার সাথে এগ্রি করো কোন জিনিসটা, যে ভাইয়া আসলে যখন আমার নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পড়ার সাথে সাথে আমার তো জি আছে, জি এর সাথে সাথে আমার নিজস্ব একটা এ কাজ করবে। তাহলে এটাকে আমাকে থামাতে হবে, এই সমপরিমাণ বলটা তোমাকে দেওয়া লাগবে। আর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তুমি যদি সরি ইউ প্লাস এটি তুমি যদি থামাতে চাও, সো ওইখান থেকে তুমি এখানে কিসের মানটা বের করে ফেলতে পারবা বলো দেখি? তুমি এখান থেকে ইজিলি, যেহেতু এইটা তো এখানে মাইনাস হবে, সো তোমার এই শেষ বেগটা 0, তাহলে আদি বেগ হচ্ছে 40, আর কত সেকেন্ডে থামাবা? 4 সেকেন্ডে থামাবা। তাহলে এখান থেকে এ এর মান কত আসবে? এ এর মান আসবে হচ্ছে 40/4। তাহলে এ এর মানটা বসালে জি এর মানটা বসাই দিলে ম্যাথগুলো হয়ে যায়। তো এগুলো ফিজিক্সে পড়ছো, আমি এত আসলে মানে এগুলো পড়াইতে চাই না, কারণ আমার কাছে মনে হয় এগুলো তোমরা পারো। পড়াটার মধ্যে বলছে কি, এই যে একটি শূন্য কূপে একটি পাথরখণ্ড ফেললে 4 সেকেন্ড পর শব্দ শোনা যায়, কূপের গভীরতা বের করতে বলা হয়েছে। সো সিম্পল জিনিসটা আমাকে আসলে জানি, জিনিসটা খুব ইজিলি তোমাদেরকে আসলে বুঝতে হবে। সো 4 সেকেন্ড পরে কি বলছে? 4 সেকেন্ড পরে শব্দ শোনা যায়। 4 সেকেন্ডে তোমার আলটিমেটলি কি হচ্ছে, সে জিনিসটা যাবে এবং শব্দটা ব্যাক করবে। এখন আমি ধরে নিলাম আমার জিনিসটা পড়তে সময় লাগে টি সময় লাগে, তো শব্দ উঠতে কতক্ষণ সময় লাগবে? শব্দ উঠতে বলবে 4 - টি সময় লাগবে, একটু হজম হইতে হবে। আমি আবার রিপিট করতেছি, 4 সেকেন্ড পরে তুমি শব্দটাকে শুনবা, তাহলে এই সময়ের ভেতরে পাথরটা নিচে যাবে এবং শব্দটা উপরে আসবে। তাহলে ধরে নিলাম পাথর নিচে যেতে লাগে টি সময় এবং শব্দ উপরে আসতে লাগে 4 - টি সময়। তাহলে যদি আমার টি সেকেন্ডে নিচে নামে, টি সেকেন্ডে নিচে নামতে গেলে ½ GT², H = ½ GT²। আর শব্দ যেহেতু সমবেগে চলে, S = VT, ভি এর মান আছে, টি এর মান আছে, এটাকে সলভ করবা। এটাকে সলভ করে কি করতে হবে বলো দেখি? এটাকে সলভ করে আমরা টি এর মানটা বের করে ফেলতে পারবো। এখানে শব্দের বেগটা প্রশ্ন দেওয়া আছে, 332 প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সো চেষ্টা করবে এই টাইপের অঙ্কগুলো করার জন্য। এই টাইপের অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে এমসিকিউতেও আসতে পারে ক্যালকুলেটর ছাড়া, কারণ তুমি বুঝতেই পারছো অপশন গুলো অনেক দূরে দূরে আছে। সো আমি এই সকল কেসে যে কাজগুলো করতাম, যে আমি জি এর মান 9.8 না ধরে জি এর মান 10 ধরে করে ফেলতাম, 10 ধরে করে দেখতাম কোনটার কাছে আসতেছে, যেহেতু অপশন গুলো দূরে দূরে আছে। সো এই টেকনিক গুলো মাথায় রাখতে পারো। আচ্ছা, পরের মধ্যে বলছে আনুভূমিক পাল্লা। আহ পরেরটার মধ্যে কি বলছে? আনুভূমিক তলের পাল্লা যদি সর্বাধিক উচ্চতার অর্ধেক হয়, তাহলে তোমাকে মানে নিক্ষেপ কোণ বের করতে বলা হয়েছে। সো জাস্ট তোমার এখান থেকে তুমি যে কাজটা করতে পারো, যে তুমি সর্বাধিক পাল্লার ওইখান থেকে ফর্মুলার মধ্যে বসানোর পরে sin 2α = ½ আসে, α = 15 ডিগ্রি। তো এই জিনিসগুলো খুব ইজি পারবা, এগুলো এত বেশি বুঝাতে চাইতেছি না। ভূমিতে একটা পাথর ফেটে গেলে ইউ বেগে কণাগুলো ছুটে কতটুকে ক্ষেত্রফল যাবে, তো এটা হচ্ছে তোমার আর ম্যাক্স এর মান। তো এই আর ম্যাক্সটা হবে কি, তুমি যদি কোনো সময় মানে সর্বাধিক দূরে যেতে চায়, কণা ছিটায় যেতে চায়, তাহলে এইটা হবে আলটিমেটলি কি তার এই ব্যাসার্ধর মতো করে বৃত্ত সে আসলে কভার করবে। তাহলে জাস্ট πr², আর হবে হচ্ছে আর ম্যাক্স ধরে তুমি করে ফেলতে পারো। এগুলো খুব কমন অবজেক্টিভ, চেষ্টা করবে এগুলো মনে রাখার জন্য। ভি বেগে নিক্ষেপ করা হলো, আনুভূমিক পাল্লা সর্বোচ্চ 4 গুণ হলে প্রক্ষেপক বেগ বের করতে বলা হয়েছে। সো মানে আমরা একটা ফর্মুলা মোটামুটি পড়ছিলাম, যে 4h/r = tan θ। তাহলে আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে সর্বাধিক উচ্চতার 4 গুণ। তাহলে 4h = 4h, তাহলে tan আলফার মান 1, আলফার মান হচ্ছে 45 ডিগ্রি। খুব সহজ, এটাও পারবা তোমরা। আর পরটা খুব সহজ, এটা বলে আমাদের মোটামুটি শেষ। সেটা হচ্ছে যে 3টা বল 2 2 p ক্রিয়া করে, এদের লব্ধি ভরকেন্দ্র দিয়ে যায়। ভরকেন্দ্র দিয়ে গেলে আমাদের নিশ্চয়ই একটা প্রমাণ ছিল যে 3টেই সমান আসে, P = Q = R, 3টেই সমান আসে। সো যেহেতু বোঝাই যাচ্ছে যে একটা 2 2 আর একটা পি আছে, সো ওইটার মানও কত আসবে? 2 চলে আসবে। সো আমার কাছে মনে হয় মানে স্থিতিবিদ্যার গতিবিদ্যার জন্য, বিশেষ করে সমতলীয় বস্তুকরণ গতির জন্য ফিজিক্সে তোমরা যা পড়ছো, উইচ ইজ মোর দেন এনাফ। আর স্থিতিবিদ্যার জন্য জাস্ট ওই যে লামির কিছু অঙ্ক, সুতার টানের কিছু অঙ্ক, এইগুলো একটু পড়ে যায়। এগুলো পড়ে গেলে আমার হবে, মনে হয় হবে। আর কোশ্চেন ব্যাংকে যা যা আছে, কোশ্চেন ব্যাংকটা কভার করে যাও। কোশ্চেন ব্যাংকটা কভার করলে মোটামুটি কভার হবে। সো আমার পক্ষ থেকে এতটুকু পর্যন্তই।
ইনশাআল্লাহ উদ্ভাসের অন্য কোনো প্রোগ্রামে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফাহমিন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমার নাম সৌমিক রহমান অয়ন। এখন আমরা ফিজিক্স অংশটা নিয়ে কথা বলবো। তোমাদের এটা খুব সম্ভবত লাস্ট উইকলি ক্লাস, সরি সলভ ক্লাস। সো ওয়েলকাম অ্যাগেইন। তো চলো আমরা শুরু করি। তো আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি যে আমরা আমাদের প্রথমে রিটেন পার্টগুলো নিয়ে কথা বলবো ফিজিক্সের, এরপরে আমরা অবজেক্টিভ গুলো নিয়ে কথা বলবো। তো আজকের মনে হচ্ছে যে আজকের কোয়েশ্চেন গুলো তুলনামূলক সহজ, সো অসুবিধা নাই। দেখি সহজ প্রশ্ন হলো একবার দেখে নিই। যেমন আমরা আমাদের প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হয়েছে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা আমরা চাইলে অনেকভাবে বের করতে পারি। যেমন অনেক বীজগণিতে একটা সূত্র আছে যে আমাদের এন তম কক্ষপথ বের করার, আর এন সেটার একটা বীজগণিতের তম একটা সূত্র আছে, সেটা মনে হয় দেখতে এরকম, এন স্কয়ার এপসিলন নট এইচ স্কয়ার, যেখানে এইচ মানে কি প্লাঙ্কের ধ্রুবক, ডিভাইডেড বাই পাই এম জেড এবং ই স্কয়ার। মনে রাখা খুব কষ্ট, আমার নিজেরও মনে থাকে না। সো তুমি চাইলে এই সূত্রের মধ্যে প্রত্যেকটা কনস্ট্যান্টের মান বসায়ে তুমি কিন্তু তৃতীয় কক্ষপথ মানে তুমি এখানে এন এর মান 3 বসাবে এবং অন্যান্য যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোর মানগুলো বসাবে। অথবা তুমি আরো একটা জিনিস কিন্তু মনে রাখতে পারো, সেটা হলো যে হাইড্রোজেন পরমাণুর বেলায় ফর হাইড্রোজেন আমাদের এন তম কক্ষপথের ব্যাসার্ধ সেটা হলো এন স্কয়ার ইন্টু আর, এটাকে আমি এভাবে বলি, এন স্কয়ার ইন্টু 0.53 আর্মস্ট্রং, সরি 53 আর্মস্ট্রং। এটা তুমি মনে রাখতে পারো। এই 0.53 আর্মস্ট্রংটা কি? এটা হলো আসলে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তো তুমি যদি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানো যে সেটা হলো 0.53 আর্মস্ট্রং, তাকে তুমি এন স্কয়ার দিয়ে গুণ করেও কিন্তু তুমি তৃতীয় কক্ষপথ বা এন তম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারো। তাহলে আমাদের এন ইকুয়ালস টু 3 হলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তাহলে কত আসবে? তুমি এখানে বসাবা 3 স্কয়ার মানে 9 ইন্টু 0.53, আর যদি তুমি আর্মস্ট্রং রাখতে না চাও তাহলে আর্মস্ট্রং মানে কত, 10⁻⁻10 মিটার। তাহলে এখান থেকে কিন্তু তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। অ্যান্সারটা আসে 4.77 ইন্টু 10⁻⁻10 মিটার। সো আই হোপ আমরা বুঝতে পারছি। এই জিনিসগুলো মনে রাখলে আমাদের এই ধরনের অঙ্ক করাগুলো সহজ হয়ে যায় বীজগণিতে সূত্রগুলো মনে রাখার চেয়ে। ঠিক আছে, এগুলো ক্লাসে নিশ্চয়ই বলা হয়েছে। আচ্ছা, আমাদের 2 নাম্বার প্রশ্নে চলে যাই। তেজস্ক্রিয়তা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আমাদের রিটেনেও এসে থাকে, অবজেক্টিভেও এসে থাকে। কোন তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা প্রাথমিক অবস্থার 40% হয় সপ্তম দিনে, পদার্থটির অর্ধায়ু কত? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এন নট মানে আদি অবস্থায় যদি 100টা পরমাণু থেকে থাকে তাহলে আমাদের 7 দিন যাওয়ার পরে কি হইছে, টি ইকুয়ালস টু 7 ডেজ, 7 দিন যাওয়ার পরে কি হইছে, 7 দিন যাওয়ার পরে আমাদের এন এর মান কমে গেছে, রাইট? আমাদের পরমাণুর সংখ্যা কমে গেছে। পরমাণুর সংখ্যা কত হয়ে গেছে? 100 থেকে 40 হয়ে গেছে, রাইট? এখন তুমি তো এই সূত্র জানো, এন এবং এন নট এদের মধ্যেকার সম্পর্ক তুমি জানো। সেটা কি? এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা কি করতে পারবো, এখন এই ল্যামডার মানটা বের করতে পারবো। তো কিভাবে বের করব দেখো, তুমি চাইলে এভাবে লিখতে পারো যে, আমি এটাকে সাজায় লিখি, সাজায় লিখলে মনে হয় এভাবে লিখা যায়। আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়ালস টু 1/t লন এন নট ডিভাইডেড বাই এন। এখন তুমি ভাবতে পারো আমি এখানে কি করছি, আমি আসলে এখানে কিছুই করি নাই। আমি পুরো এই এন এবং এন নট পুরো রাশিটাকে এন নট দ্বারা ভাগ করে তারপরে লন নিয়েছি। লন নিলে আমরা এরকম করে লিখতে পারতাম। ঠিক আছে, এটা তুমি ভেঙে ভেঙে করতে পারো, আমি এটা একবারে লিখলাম। তাহলে এখন আমরা যেটা করব, 1/t মানে টি এর মান কত, 7 দিন, আর এন নট যদি হয় 100 তাহলে এন এর মান কত হবে, 40, কারণ 40%
অবশিষ্ট থাকে, যেটা প্রশ্নে বলা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা ল্যামডার মানটা পেয়ে যাব। আর ল্যামডার মান তুমি যদি একবার এখান থেকে পেয়ে যাও, তাহলে এখন তুমি কি করতে পারবা, তুমি এখান থেকে এখন অর্ধায়ু বের করতে পারবা। তো ল্যামডার মানটা কত আসবে? 0.1308, 0.1308 এটা আসবে। আর এর এককটা কি হবে? দেখো আমরা এখানে টি এর একক কিসে বসাইছি? টি এর একক বসাইছি দিনে, তাই না? তাহলে এখানে আমাদের যে ল্যামডার একক হবে এটা হবে পার ডে, এটা হবে পার ডে। ঠিক আছে, ওকে ফাইন। এখন তাহলে আমরা অর্ধায়ু বের করব, টি হাফ অর্ধায়ু। তাহলে অর্ধায়ু কি তোমার নিশ্চয়ই মনে আছে, লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। তোমরা অনেকে লন 2 এর যে মান 0.563 খুব সম্ভবত সেটাও মনে রাখতে পারো। তো যেটাই তুমি করো না কেন অ্যান্সার চলে আসবে 5.3। এককটা কি হবে? আমরা কিন্তু এখানে সময়ের হিসাবটা করছি দিনে, তাহলে এককটা একটু খেয়াল রাখবা। এখানে কিন্তু আমাদের তুমি যেই একক দিয়ে শুরু করবা সেটাই সবখানে হতে থাকবে। এখানে আমরা সময়টাকে দিনে হিসাব করছি, তাই শেষ পর্যন্ত আমাদের অর্ধায়ু আসছে দিনে। এটাই কিন্তু আমাদের উত্তর। ব্যাস হয়ে গেছে। খুব সহজ সিম্পল অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলা হয়েছে দেখো, একটা লিথিয়াম নিউক্লিয়াসের ভর ঘাটতি ও বন্ধন শক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা খুবই সহজ ধরনের একটা অঙ্ক। তো আমরা এটা দেখে নিব কিভাবে করে। তো ভর ঘাটতি বলতে আসলে কি বোঝায়? ভর ত্রুটি, রাইট? ভর ত্রুটি যে ভর, সেটা তার প্রোটন এবং নিউট্রনের মোট ভরকে গুণ যোগ করলে যা পাওয়া যায় তার তুলনায় কম হয়। এবং এই যে পার্থক্যটা, এটাকেই কিন্তু আমরা বলি যে আমাদের ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি কি? প্রোটন এবং নিউট্রনের মোট ভর মাইনাস আমার নিউক্লিয়াসের ভর। তাহলে দেখি আমরা এখানে কি হচ্ছে। আমাদের এখানে প্রোটন আছে কয়টা? 3টা। তাহলে আমাদের মোট প্রোটনের ভর কত? 3 ইন্টু একটা প্রোটনের ভর প্লাস তোমার নিউট্রন আছে কয়টা? দেখো ভর সংখ্যা হলো 7, তার মানে নিশ্চয়ই নিউট্রন আছে 4টা। তাহলে 4 ইন্টু এম এন। এম এন মানে কি? এম এন মানে হলো নিউট্রনের ভর মাইনাস, পুরোটা থেকে আমরা কি মাইনাস করব? পুরোটা থেকে আমরা মাইনাস করব হলো এম নিউক্লিয়াস। পুরো নিউক্লিয়াসের ভরটাকে আমরা মাইনাস করে দিব। তাহলে দেখো মানগুলো তো প্রশ্নে দেওয়াই আছে। 3 ইন্টু এমপি, প্রোটনের ভর কত? প্রশ্নে বলে দিছে 1.00727 এত এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, প্লাস 4 ইন্টু এমএন কত? এমএন নিউট্রনের ভর হলো 1 পয়েন্ট, প্রশ্নে বলে দিছে 0.08665 মাইনাস নিউক্লিয়াসের ভর কত? 7.016005। পুরো ভরটা, এই ভর ত্রুটিটা আমরা কিসে হিসাব করেছি? আমরা এএমইউ, অ্যাটমিক মাস ইউনিটে কিন্তু আমরা হিসেব নিকেশ করেছি, রাইট? তাহলে দেখো এখান থেকে আমরা চলে গেলাম, আমরা এখান থেকে কতটুকু পাবো? 0.040। আরো অ্যাকুরেট ভাবে লিখতে চাইলে 486 এএমইউ। এখন তুমি এটাকে এএমইউ তে রাখতে পারো, বাট বেটার হয় এটাকে আমরা যদি এটাকে আমাদের কেজিতে নিয়ে যাই, সাধারণ যেটা ভরের একক সেখানে আমরা নিয়ে যেতে পারি। তো এখন তুমি যদি কেজিতে নিয়ে যেতা তাহলে অ্যান্সারটা কত আসতো সেটা আমি বলে দিচ্ছি। তুমি জানো যে এক এএমইউ কে কিভাবে কেজিতে রূপান্তর করতে হয়। তাহলে এখান থেকে তুমি কি করবা? কেজির ভরটা নিয়ে আসবা। কেজির ভরটা আসবে 6.72 ইন্টু 10⁻⁻29 কেজি। তাহলে আমরা কেজিতে নিয়ে গেছি। তুমি এমইতেও রাখলেও কিন্তু অ্যান্সারটা আসলে হতো। আচ্ছা, এরপরে বের করতে বলছে বন্ধন শক্তি। তাহলে এই বন্ধন শক্তি এটা আমরা কিভাবে পাই? এই ভর ত্রুটিটাকেই শক্তিতে রূপান্তরিত করলে, কোন সূত্রের মাধ্যমে? আইনস্টাইনের বিখ্যাত E=mc² সূত্রে আমরা যদি এই ভরকে, এই ডেল্টা এম, এই ত্রুটিপূর্ণ এই ভরের ত্রুটিকে আমরা যদি শক্তিতে রূপান্তর করি, তাহলে আমরা যা পাবো সেটাই কিন্তু আমাদের এই বন্ধন শক্তি। তাহলে এখন তুমি ডেল্টা এম এর মান জানো, যে ডেল্টা এম এর মান কত? 6.72 ইন্টু 10⁻⁻29, ঠিক আছে? আর সি এর মান কত? 3 ইন্টু 10⁻8, পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এখন তুমি যদি হিসেব করো এটা, এই মানটা শক্তিতে রূপান্তর করলে এটা আসে 6.05 ইন্টু 10⁻⁻12 জুল, 10⁻⁻12 জুল। ব্যাস,
এটাই কিন্তু তোমার বন্ধন শক্তি। তাহলে এটাই আমরা মাথায় রাখবো যে ভর ত্রুটি কি এবং বন্ধন শক্তি কি। ভর ত্রুটি হলো তোমার প্রোটন নিউট্রনের ভরের সাথে নিউক্লিয়াসের ভরের পার্থক্য, আর এই ভর ত্রুটিটাই কিন্তু আসলে যখন আমরা E=mc² সূত্রের সাহায্যে একে শক্তিতে রূপান্তর করব, সেটাই কিন্তু আসলে বন্ধন শক্তি হিসেবে নিউক্লিয়াসের মধ্যে দেখা দেয়। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ রিটেন প্রশ্নে। তাহলে এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা এসেছে সেমিকন্ডাক্টর থেকে, অর্থাৎ ডায়োড থেকে। তো আমাদেরকে বলা হয়েছে যে এখানে দুইটা সিলিকন ডায়োড আছে, এসআই ডায়োড, এটা এখানে আসলে স্পেস হওয়ার কথা ছিল, এটা সিলিকন ডায়োড বোঝাচ্ছে। এই ডায়োডগুলো সিলিকনের তৈরি। তো আমরা জানি ডায়োড সিলিকনের হতে পারে, জার্মেনিয়ামের হতে পারে। তো যখন আমাদের সিলিকন ডায়োড হয়, তখন সিলিকন ডায়োডে কিন্তু যখন ডায়োডের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় বা ফরওয়ার্ড বায়াসে যখন কারেন্ট যায়, সিলিকন ডায়োডে আমাদের 0.7 ভোল্ট বিভবের পতন ঘটে। এটা কার কথা বললাম? সিলিকনের কথা বললাম। আর জার্মেনিয়াম ডায়োডে কি হয়? 0.3 ভোল্ট বিভব পতন ঘটে। এটাই হলো আমাদের সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডের মধ্যে পার্থক্য। ঠিক আছে, মানে আমাদের জন্য আর কি। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে এখানে কি হবে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ধরে নেই যে এই অংশটা এটা গ্রাউন্ড বা 0 ভোল্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাথায় আমাদের ভোল্টেজটা হলো +10 ভোল্ট। কেন? কারণ দেখো এই যে আমি এটাকে কি বলছি, 0 ভোল্ট বলেছি। তাহলে এই 0 ভোল্টের সাপেক্ষে এখানে একটা ব্যাটারি, তাহলে এই মাথা হলো কত? +10। আবার এই 0 ভোল্টের সাপেক্ষে এখানে আরেকটা ব্যাটারি, তাহলে এই মাথাটা কত? +5 ভোল্ট। কারণ দেখো ব্যাটারি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই পুরো রাস্তায় আমরা এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, এই যে কি রাস্তা দেখো আমার সাথে সাথে খেয়াল করো, 1 কিলো ওহম একটা রোধ আছে, এরপরে আমাদের দুইটা ডায়োড দুইটা ভিন্ন মুখ করে বসে আছে। তাহলে আমাদেরকে এখন যেটা দেখতে হবে যে এই দুই মাথায় বাম পাশে আছে +10 ভোল্ট, ডান পাশে আছে +5 ভোল্ট। আমি যদি জিজ্ঞেস করি বিভব পার্থক্য কতটুকু, পার্থক্য হলো 5 ভোল্ট। এক পাশে 10, এক পাশে 5, তাহলে আমাদের পার্থক্য হলো 5 ভোল্ট বিভব পার্থক্য কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবং উচ্চ বিভব কোন পাশে? দেখো এই পাশটা হলো উচ্চ বিভব, এটা হলো হাই ভোল্টেজ, আর এই পাশটা হলো তুলনামূলকভাবে লো ভোল্টেজ। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোন দিকে? হাই থেকে লো এর দিকে। এখন তুমি চিন্তা করো, উপরের যে ডায়োডটা এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ এর বাম পাশে উচ্চ বিভব, ডান পাশে নিম্ন বিভব, ফরওয়ার্ড বায়াস বা আমার সম্মুখ ঝোঁকে আছে। আর নিচের যে ডায়োডটা তার কিন্তু কি হচ্ছে দেখো, সে কিন্তু আছে আমার বিপরীত বায়াসে, কারণ এর মধ্যে দিয়ে বিপরীত দিকে কারেন্ট ফ্লো করতে চাচ্ছে, সে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে দিবে না। নিচের ডায়োডটা কারেন্ট ফ্লো করতে দিবে না, সে রিভার্স বায়াসে। উপরেরটা দিয়েই কিন্তু আমার সকল কারেন্ট প্রবাহিত হবে, তার মানে আমরা বুঝতে পারছি যে নিচের যে ডায়োডটা আছে এটা রিভার্স বায়াসে থাকার কারণে এ কিন্তু বাতিলের খাতায় চলে যাবে, এ আমাদের অ্যান্সারের মধ্যে এর কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমরা এই নিচের ডায়োডটাকে আমাদের এই ছবি থেকে মুছে দিলাম। তাহলে এখন আমরা দেখি, এখন তাহলে আমাদের এইখানে কতটুকু রোধ আছে? এখানে 1 কিলো ওহম বা 1000 ওহম রোধ আছে। আর আমার যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই রোধের মধ্যে বিভব পতন কতটুকু? রোধের মধ্যে বিভব পতন হলো 1000 আই। আচ্ছা, আর আমাদের ডায়োডের মধ্যে বিভব পতন কতটুকু? যেহেতু সিলিকন ডায়োডে আমার বিভব পতন হলো 0.7। তাহলে এই যে দেখো আমাদের রোধের মধ্যে বিভব পতন V=IR, সেই সূত্র দিয়ে রোধের মধ্যে বিভব পতন বের করছি। আর সিলিকন ডায়োডের বিভব পতন 0.7, এটা আমরা জানি। তাহলে এই মোট বিভব পতনটা কত হইতে হবে? আমাদের বিভব পার্থক্যের সমান হইতে হবে, এটাই কিন্তু কারশফের সূত্র। তাহলে আমাদের 1000 I + 0.7 = 5। তাহলে আমরা এখান থেকে এখন তড়িৎ প্রবাহ I এর মান বের করতে পারবো, 5 - 0.7 ডিভাইডেড বাই 1000। তুমি বুঝতে পারছো, এটা হলো 4.3 মিলি অ্যাম্পিয়ার। খুবই সহজ সিম্পল একটা অঙ্ক, অবজেক্টিভে চলে আসতে পারে। তার থেকেও বড় কথা, এই ধরনের প্রশ্ন কিন্তু রিটেনেও চলে আসতে পারে, এবং রিটেনে চলে আসবে এই কারণেই কারণ এগুলো সহজ কিন্তু কনসেপচুয়াল। ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্র আমরা মাথায় রাখবো। অনেক সময় আমরা এগুলো অবহেলা করে যাই,
অবহেলা করাটা উচিত হবে না। ছোট্ট করে একটা প্রবলেম চলে আসতে পারে বোর্ড অ্যাডমিশন টেস্টে, এবং তোমার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি 10টা নাম্বার পেয়ে যাচ্ছ। এটা আমরা মাথায় রাখবো এগুলো। এখন চলো আমরা আমাদের অবজেক্টিভ সেকশনে চলে যাই। তো দেখি আমরা কি বলা হয়েছে। তেজস্ক্রিয় বিকিরণের সময় যে রশ্মি ডানে বা বামে না বেঁকে সোজা চলে যায় তাকে কি বলা হয়? তো ব্যাপারটা হলো যে আমাদের আলফা রশ্মি, বিটা রশ্মি এরা কিন্তু চার্জিত কণিকা। একটু ভালো করে খেয়াল করি, আমরা সবাই জানি আলফা রশ্মি হলো আসলে হিলিয়াম 2+ একটা নিউক্লিয়াস, তাই না? হিলিয়ামের একটা নিউক্লিয়াস। আর বিটা রশ্মি হলো আসলে একটা ইলেকট্রন। তো এরা যেহেতু চার্জিত, তো কোনোখানে যদি আমার চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র থাকে, সেখানে কিন্তু চার্জিত কণিকা তাদের গতিপথ কিন্তু বক্ররেখা হয়ে যায়। কিন্তু এই যে আমাদের গামা রশ্মি, সে কিন্তু আসলে একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা যেহেতু একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা আলো, হ্যাঁ অনেক শক্তিশালী আলো, কিন্তু এটা কিন্তু স্টিল আলো। তো যেহেতু এটা একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু গামা রশ্মি কিন্তু বাইরের কোনো চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তাই সে আঁকা বেঁকা না গিয়ে আমাদের কি হয়, সোজা চলে যায়। তাহলে আমাদের অ্যান্সার হলো গামা রশ্মি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসও এখানে বলে রাখা ভালো যে আলফা এবং বিটা রশ্মি এদের চার্জ যেহেতু বিপরীত, আলফা রশ্মি হলো ধনাত্মক চার্জের আর বিটা রশ্মি হলো ঋণাত্মক চার্জের, এই কারণে এদের এদের বাঁকার দিক কিন্তু ভিন্ন হয়। অর্থাৎ আলফা রশ্মি যদি আমার বামে বাঁকে, তাহলে দেখা যাবে বিটা রশ্মি ডান দিকে বেঁকে গেছে। এরকম প্যাটার্ন আমরা দেখতে পাই যখন তেজস্ক্রিয় বিকিরণ হয় তখন। আচ্ছা, এবার আসি, রেডিয়ামের গড় আয়ু বলে দিছে, তোমাকে অবক্ষয় ধ্রুবকের মানটা বের করতে বলছে। আচ্ছা, তার মানে এখানে আমাদের সলিউশনটা দেওয়া, সেখানে আমাদের এখানে কি টি হাফ লিখছে, এটা আসলে টি হাফ হবে না, এটা আসলে আমাদের গড় আয়ু টাউ, রাইট? গড় আয়ু টাউ। তো সেটা হলো আমাদের এখানে বলছে 2341 বছর। তোমাকে অবক্ষয় ধ্রুবকের মান বের করতে বলছে। এটা ক্যালকুলেশন করাটা সহজ, কারণ আমরা জানি যে গড় আয়ু এবং অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক ল্যামডার মধ্যে সম্পর্ক কি, এরা মনে হয় একটা আরেকটার বিপরীত রাশি। যে আমাদের গড় আয়ু এবং ক্ষয় ধ্রুবক এরা একটা আরেকটার বিপরীত। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমরা কি করব, এই দুইটাকে ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলে 2341 কে যদি আমরা ইনভার্স করে দেই, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ডি। ঠিক আছে, ডি। তো সহজ ব্যাপার। এখন তাহলে চলো আমাদের পরবর্তী অবজেক্টিভে চলে যাই। বলা হয়েছে একটি পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 500 মিলি অ্যাম্পিয়ার, গতীয় রোধ কত? তো এইটা আমাদের আমরা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ ক্লাসে হয়তো দেখানো হয়েছে যে একটা ডায়োডে তুমি যদি বিভব পার্থক্যের পরিবর্তন করো, তখন দেখা যায় তার তড়িৎ প্রবাহের একটা পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন তুমি যে কোনো একটা রোধের বেলায় চিন্তা করো, যে কোনো একটা রোধে তুমি যদি বিভব পার্থক্যের পরিবর্তন করো, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের একটা পরিবর্তন হয়, তাই না? এই যে এরকম বিভব পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। আচ্ছা, এবং এই গ্রাফের যে ঢাল তার সাথে কিন্তু রোধের একটা সম্পর্ক আছে। কেন? কারণ দেখো ভি ইকুয়ালস টু আই আর, তাই না? ভি ইকুয়ালস টু আই আর, বা আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু 1/r ইন্টু ভি। তাহলে দেখো এই যে ওয়াই আছে, আই আছে ওয়াই অক্ষে, এই 1/r এটা হলো এম, আর ভিটা হলো আমাদের এক্স। তুমি বুঝতে পারছো এই আই ভি বনাম আই, এই গ্রাফে ঢালটা কিন্তু রোধের 1/r। ঠিক আছে। সো আমাদের যখনই বিভব পরিবর্তন করলে তড়িতের পরিবর্তন হয়, সেখান থেকে কিন্তু আমরা একটা রোধ পেয়ে যাই। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভব পরিবর্তন করলে তড়িতের পরিবর্তন হয়, কিন্তু এই রোধটা আসলে নর্মাল কোনো রোধ না, এটা হলো আমাদের ডায়োডের রোধ। ডায়োডের ঠিক রোধও বলা যাবে না, তো এটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স আমরা বলে থাকি বা গতীয় রোধ আমরা বলে থাকি। এই আরটাকে বলা হয় ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই, অর্থাৎ
তড়িতের বিভবের পরিবর্তন এবং তড়িতের পরিবর্তনের অনুপাত। তাহলে বিভবের পরিবর্তন হলো 0.1 আর তড়িতের পরিবর্তন হলো 500 মিলি অ্যাম্পিয়ার। মিলি দেখে 10⁻³ বসে গেল এবং এর পরের ক্যালকুলেশন একেবারেই সোজা, আমরা পেয়ে যাব অ্যান্সার হলো 0.20 ওহম। আচ্ছা, শেষ। তাহলে এখন চলে যাচ্ছি 4 নাম্বার অবজেক্টিভে। দেখো বলছে যে 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পরে ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া গেল, মৌলটির অর্ধায়ু কত? তো দেখো এইটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি। আমরা জানি যে n = n0, এগুলো দিয়ে আমরা বের করতে পারবো। বাট এটাকে আরেকটু সহজ করে এভাবে বের করা যায়। তুমি একটা জিনিস দেখো যে আমাদের কাছে কতটুকু ছিল, 1 কেজি মৌল ছিল। তো এই এখন যে টেকনিকটা তুমি দেখবা, এটা কিন্তু আমাদের বিশেষ করে অবজেক্টিভে খুব কাজে দিবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমাকে খুব কাজে দিবে, বিশেষ করে গুচ্ছ ভর্তি পরীক্ষা যখন হবে। সো এটা একটু খেয়াল করি আমরা, যে আমার 1 কেজি পরমাণু অর্ধায়ু পার হইলে কি হবে? অর্ধায়ু পার হওয়ার পরে 1 কেজি হয়ে যাবে হাফ কেজি। আরেকবার যদি অর্ধায়ু পার হয় তাহলে কতটুকু হবে? তাহলে আরেকবার অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রথমে হয়েছে 1 থেকে হাফ, হাফেরও অর্ধেক মানে কত? 0.25 কেজি। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে 1 কেজি থেকে 0.25 কেজি এটা হওয়ার মধ্যে কয়বার অর্ধায়ু পার হইছে ভাইয়া? 2 বার অর্ধায়ু পার হইছে। তার মানে আমরা বুঝতে পারছি 2 ইনটু অর্ধায়ু, 2 বার অর্ধায়ু পার হইলে সেই সময়টা কত? প্রশ্নে কিন্তু বলে দিছে 48 দিন। 48 দিন, তার মানে আমরা বুঝতে পারছি 48 দিন কিন্তু অর্ধায়ুর দ্বিগুণ। তাহলে অর্ধায়ুটা কত হবে? 24 দিন হবে। ব্যাস, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে আমাদের 4ও হয়ে গেল। এবার আমাদের লাস্ট দুইটা অবজেক্টিভ আমাদের সলভ হইলে ফিজিক্স পার্টটুকু শেষ হয়ে যাবে। তো এখন আমরা দেখি কি বলা হয়েছে, যে 45.5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন চূড়ান্ত যে বেগ প্রাপ্ত হবে তার মান কত? তো ব্যাপারটা খুবই সহজ, যে আমরা যখন বিভব পার্থক্যে কোনো চার্জকে গতিশীল করি, তো বিভব পার্থক্য মানে কিন্তু একটা চার্জের উপরে কাজ করা হচ্ছে, এবং আমরা জানি কৃত কাজ এটা হলো চার্জের উপরে কাজ, এটা হলো কিউ ইনটু ভি। আর যখন তুমি যখন চার্জের উপরে কাজ করবে, এটা দিয়ে কি হবে? এর গতিশক্তি বৃদ্ধি পাবে। তার মানে এটা হলো হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ ইনটু ভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখন ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনের কিউ না বলে আমরা অনেক সময় তাকে ই নামেও ডেকে থাকি, সেটাই কিন্তু দেখো এখানে করা হয়েছে, যে ইভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখন শুধু তুমি মানগুলো বসাবা। দেখো কি করছি আমরা এখানে, সলিউশন একটু দেখে নেই, যে এম, এই এম হাফ এম হলো ইলেকট্রনের ভর, আমরা সবাই জানি 9.11 ইন্টু 10⁻³ আর বেগ হলো ভি, এটা অজানা, ভি স্কয়ার ইকুয়ালস টু ই ইন্টু ভি। ই মানে কত? ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। আর এখানে এই বড় হাতের ভিটা হলো আমাদের বিভব পার্থক্য, যেটা প্রশ্নে বলে দিছে 45.5। ব্যাস, এখান থেকে এখন আমরা ভি এর মানটা বের করব, বা তুমি অপশন বসায়ও চেক করতে পারো, তোমার যেভাবে করে দেখতে ভালো লাগে করে ফেললা। আমাদের অ্যান্সারটা আসবে হলো 44 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ডি হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, লাস্ট আমাদের ফিজিক্স অবজেক্টিভ। দেখো, একটা কমন এমিটার ট্রানজিস্টরে বিটা এর মান 100 হলে আলফার মান কত? তো এইটা আসলে, এই উত্তরটা করার জন্য তুমি যদি আসলে ট্রানজিস্টর বা তোমার ট্রানজিস্টর তুমি যদি পড়ে থাকো, তাহলে তোমার এই আনসারটা করার জন্য আসলে ক্যালকুলেশন করার দরকার নাই। হ্যাঁ, ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ তোমার জানারই কথা যে এই আলফার মান এইটা আসলে 1-এর চেয়ে ছোট হয়। আলফা আসলে 1-এর চেয়ে ছোট হয়, তবে 1-এর চেয়ে ছোট হয়ে, তাহলে দেখো 1-এর চেয়ে যেহেতু ছোট হয়, তার মানে এ অ্যান্সার হইতে পারবে না, বি অ্যান্সার হইতে পারবে না। আবার এই যে আলফার মান, এটা এতও ছোট হয় না যে 0.01, 0.001 বা 0.1 এরকমও হয় না, সাধারণত 0.9 বা 0.5 এর উপরেই হয়ে থাকে। সো এখানে যেহেতু বিটার মানটা যথেষ্ট বড়, বিটার মানটা 100, তার মানে এখানে আলফার মান 0.9 এর কাছাকাছি হবে, এটা বোঝা যায়। যদি তোমার একটু এক্সপিরিয়েন্স থাকে, অ্যান্সার হবে সি। বাট তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তুমি এখানে সূত্র দিয়েও বের করতে পারো, আলফা ইকুয়ালস টু, যে সূত্রটা এখানে দেওয়া আছে, বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তাহলে উপরে থাকে 100
আর নিচে থাকে 101। ঠিক আছে, এখান থেকে তুমি বের করতে পারো, যেভাবে তোমার ভালো লাগে করলা, বাট আইডিয়াটা থাকলে তোমার একটু টাইম বেঁচে যেত। এই হলো ঘটনা। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমার ফিজিক্সের পার্ট। তোমাদের সাথে যেহেতু লাস্ট সলভ ক্লাস বা লাস্ট আমাদের আজকে, তো তোমাদের লাস্ট ক্লাসও হয়ে গেছে ফিজিক্স। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। বেশ কিছু ইউনিভার্সিটি তাদের সার্কুলার দিয়ে দিচ্ছে, সো তোমরা ডেটগুলো জানতে পারতেছো। তো তোমরা প্রিপারেশন নাও, পড়াশোনা করো মনোযোগ সহকারে। যেই জায়গাগুলোতে এখনো দুর্বলতা আছে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো চলো এখন হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে ফিজিক্স পার্টটুকু দেখলাম, এবার হচ্ছে আমার সাথে হচ্ছে কেমিস্ট্রি পার্টটুকু হচ্ছে দেখে নাও সবাই। তো আমি আছি তোমাদের সাথে, তোমাদের নিবিড় ভাইয়া। তো আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি শুধুমাত্র পড়তেছি। তো কেমিস্ট্রি একদম শেষ যে আমাদের সলভ ক্লাস লেকচার 15 এর উপরে যেটা ছিল আর কি, আমাদের যে পরীক্ষাটা তার সলভ। তো যেখানে হচ্ছে আমরা জৈব রসায়ন হচ্ছে একদম শেষের অংশটুকু পড়েছিলাম, যেখানে হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন এবং হচ্ছে ডায়াজিনাম লবণ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের বায়ো অণু বা বায়োমলিকুলস যাদেরকে আমরা বলে থাকি, তাদেরকে হচ্ছে আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে কিছু কিছু প্রশ্ন হচ্ছে আমরা তোমাদের জন্য হচ্ছে সমাধানের জন্য হচ্ছে রেখেছি। তো প্রথমে হচ্ছে আসি ভাইয়া রিটেন অংশটুকু দিয়ে। রিটেনের যে প্রথম প্রশ্নটা আছে যে ইথিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত সম্ভব কি? যদি সম্ভব হয় তাহলে হচ্ছে দেখাও। অবশ্যই সম্ভব। যে ইথিনের মধ্যে আমাকে যেটা দেখতে হবে যে এখানে হচ্ছে ফর্মুলাটা দেখতে কেমন, CH2 ডাবল বন্ড CH2, তার মানে এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা। প্রোপানোয়িক অ্যাসিড দেখতে কেমন ভাইয়া? CH3 CH2 C ডাবল বন্ড OH, তাহলে এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টা? 3টা। তাহলে এই হচ্ছে আমাদের সেই পার্থক্যটুকু যে আমাদের 2টা কার্বন ওয়ালা কোনো কিছু একটা থেকে আমাদের 3 কার্বন বিশিষ্টতে যেতে হবে। তো কিভাবে যেতে পারি? আমাদেরকে এখানে অবশ্যই একটা কার্বন সংখ্যা বাড়াইতে হবে। যদি এই কার্বন সংখ্যাটা যদি না বাড়াতে পারি তাহলে হচ্ছে কখনো আমি 3 কার্বন বিশিষ্ট কোনো কিছু হচ্ছে পাবো না। তো কিভাবে বাড়ানো যায়? খুবই ইজি সিম্পল আমাদের মেথড, সেটা হচ্ছে কি, দেখো CH2 তার সাথে হচ্ছে আগে ভাই কি করব, আমি হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড হচ্ছে যুক্ত করে দিব। তাহলে এতে করে কি হবে আমাদের? CH3 CH2X। দেন এইটাকে তুমি কি করবা, সুন্দর মতো হচ্ছে এখানে তুমি পটাশিয়াম সায়ানাইড দিয়ে হচ্ছে হিট দিবা। এই যে পটাশিয়াম সায়ানাইড যখন দিচ্ছি না আমরা, এখানে কি হচ্ছে, এই পার্টটুকু হচ্ছে আমাদের, ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এখান থেকে এই পার্টটুকু হচ্ছে ভাঙতেছে কি, এটা নেগেটিভ এটা পজিটিভ, প্লাসের সাথে যদি মাইনাস পার্টটুকু যদি আমি জোড়া লাগাই দিই তাহলে হচ্ছে কি হবে, CH3 CH2 CN। তাহলে এই যে দেখো আমাদের ছিল কয়টা কার্বন? 2টা কার্বন। আমি কি করে ফেললাম, সেখানে 3টা কার্বন কিন্তু তৈরি করে ফেললাম। দেন আমি এখান থেকে কি করব, জাস্ট খালি এটাকে জারণ ঘটাবো এবং মানে জারণ আসলে বলা যায় না, অন দি পার্সপেক্টিভে জারণও বলা যায়, কারণ আমি এটার সাথে কি করতেছি, পানি যোগ করে দিচ্ছি। পানি যোগ করে দিব এবং সেখানে হচ্ছে আমি প্রভাবক হিসেবে হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব এবং সেখানে হচ্ছে আমি হিট দিব। যদি এটা করি তখন এখান থেকে আমাদের কি তৈরি হবে, CH3 CH2 C ডাবল বন্ড OH। এই যে আমাদের পানি থেকে যত রকমের যা যা যাবতীয় অক্সিজেন এবং হাইড্রোজেন দরকার সেগুলো চলে আসলো। বাদ বাকি যে পার্টটুকু আছে আমাদের, এই যে দেখো নাইট্রোজেনটা আলাদা হয়ে গেছে এখান থেকে, ওই নাইট্রোজেনটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া আকারে হচ্ছে এখান থেকে হচ্ছে আলাদা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইথিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড কিন্তু তৈরি করে নিয়ে আসতে পারি। ওকে, পরবর্তী যে প্রশ্নটা আমাদের আছে দুইয়ের মধ্যে, যে প্রথমে বলছি কি ইথাইল হ্যালাইড থেকে প্রোপাইল অ্যামিন তৈরি করো। ইথাইল হ্যালাইড তার মানে C2H5X, এটা হচ্ছে ইথাইল হ্যালাইড, সেখান থেকে বলছে প্রোপাইল অ্যামিন, দ্যাট মিন্স হচ্ছে আমাদের কি C3H7NH2, এই হচ্ছে আমাদের কি প্রোপাইল অ্যামিন হচ্ছে তৈরি করতে হবে। তাহলে এখানে কিন্তু একই কথা ভাই, যে এখানে আমাদের ছিল 2টা কার্বন, এখানে হচ্ছে আমাদের কয়টা কার্বন? 3টা কার্বন, তাহলে কার্বন সংখ্যা বাড়াইতে হবে। এটা ছিল A নাম্বার। বি নাম্বারটা কি, অ্যাসিটামাইড থেকে মিথাইল অ্যামিন তৈরি করো। অ্যাসিটামাইড মানে হচ্ছে কয়টা কার্বন? 2টা কার্বন। মিথাইল অ্যামিন মানে কয়টা কার্বন? 1টা কার্বন। তাহলে দেখো কার্বন সংখ্যা কিন্তু এরকম ভিন্নতা আছে। তো কিভাবে হচ্ছে আমরা করতে পারি, দেখো খুব সহজ। আমরা ইথাইল হ্যালাইড থেকে হচ্ছে কিভাবে যেতে পারি,
ইথাইল হ্যালাইডকে ধরো C2H5X, আমি এই নাম্বারটা করতেছি আগে ভাই, তার সাথে কি করলাম আমি পটাশিয়াম সায়ানাইড হচ্ছে যুক্ত করে দেবো সেই ভাই আগের মতো এখানে হিট দিব, কি হবে C2H5CN তৈরি হবে। আগের বার কি জারণ করছিলাম না, এখানে হচ্ছে জারণ করব না, এখানে কি করব আমি বিজারণ করব, বিজারণ। হ্যাঁ, আমি জার্মান হাইড্রোজেন তার সাথে হচ্ছে যুক্ত করে দিচ্ছি, এবং এখানে জার্মান হাইড্রোজেন প্রোভাইডারটা কে, মানে কে হচ্ছে এখানে আমাদের বিজারক বা রিডিউসিং এজেন্ট বা রিডাক্টেন্ট যাদেরকে আমরা বলতেছি, সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। সেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে আমাদের জার্মান হাইড্রোজেন তৈরি হবে, তাহলে সেখান থেকে আমাদের তৈরি হবে কি C2H5CH2 দেন NH2। তাহলে এই যে আমাদের এই CN থেকে সে কিসে কনভার্ট হয়ে গেল, CH2NH2 তে কনভার্ট হয়ে গেল, মানে হচ্ছে আমাদের এখানে বিজারণ ঘটানো হলো আর কি। ওকে, তাহলে আমাদের দেখো এখানে কি তৈরি হয়েছে, প্রোপাইল অ্যামিন কিন্তু এখান থেকে আমাদের তৈরি হয়ে গেছে, প্রোপাইল অ্যামিন। ঠিক আছে, খুবই সহজ টেকনিক। বিতে যদি আমরা আসি, অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড থেকে হচ্ছে আমরা কিভাবে পাবো, দেখো অ্যাসিটামাইডের ফর্মুলাটা দেখতে CH3COO NH2। তোমার এখান থেকে লাগবে কি, তোমার এখান থেকে লাগবে হচ্ছে মিথাইল অ্যামিন, মানে CH3NH2 লাগবে। তাহলে দেখো তো এটা কি এক স্টেপেই করা যায় না এই রিঅ্যাকশনটা? কিভাবে, ওই যে মনে আছে ভাই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি করতা, তুমি একটা হ্যালোজেন হিসেবে হচ্ছে ব্রোমিনকে নিয়ে আসতাম এবং সেখানে হচ্ছে ক্ষারীয় মাধ্যম নিয়ে আসতাম, এবং সেখানে কি হয়, এই যে মাঝখানে যে কার্বনিল যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের কার্বনেট আকারে হচ্ছে এখান থেকে হচ্ছে বের হয়ে আসে। কি আকারে বের হয়ে আসে, কার্বনেট আকারে এখান থেকে বের হয়ে আসে। তখন হচ্ছে এই যে মিথাইল গ্রুপ আর অ্যামিন গ্রুপ হচ্ছে একসাথে যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে ফেললো, মিথাইল অ্যামিন তৈরি করে ফেললো। বাদ বাকি যারা যারা আছে তারা কি কি তৈরি করতেছে, এই যে কার্বনেট আছে না, এই কার্বনেটটা কি পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, পটাশিয়াম কার্বনেট। প্লাস এই পটাশিয়ামটা হচ্ছে আবার ব্রোমিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, পটাশিয়াম ব্রোমাইড। প্লাস এখানে তো তুমি হাইড্রোক্সিলের কথা একবারও বলো নাই, তো হাইড্রোক্সিল যেখানে আছে সেখানে আমাদের কি তৈরি হবে, পানি তৈরি হবে। তাহলে এই হচ্ছে কি আমাদের সেই হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে হচ্ছে আমরা অ্যামিন পেতে পারি। তবে এখানে মাথায় রাখতে হবে যে আমি যেই অ্যাসিড অ্যামাইডটাকেই নেই না কেন তার থেকে এক কার্বন কম বিশিষ্ট আমি কি পাবো, এখানে অ্যামিন যোগ হচ্ছে সেখান থেকে আমি পাবো, কারণ একটা কার্বন কোথায় চলে গেছে, এই যে সে হচ্ছে একটা কার্বন হচ্ছে আমাদের কার্বনেট আকারে হচ্ছে বের হয়ে গেছে। ওকে, আচ্ছা 3 নম্বর প্রশ্ন যদি আসি, কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন পরীক্ষা হচ্ছে আমাদের ফিনাইল অ্যামিনকে কিভাবে শনাক্তকরণ করা যায়। তো মনে রাখবে ভাই, কার্বিল অ্যামিন পরীক্ষা আসলে কি কি জিনিস হচ্ছে আমাদের লাগে সেটা হচ্ছে আমরা একটু জেনে নিই। এখানে আমাদের লাগে হচ্ছে 1 ডিগ্রি একটা অ্যামিন লাগে, এখানে আমাদের লাগে হচ্ছে একটা ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, এবং এখানে হচ্ছে আমাদের লাগে বেসিক মিডিয়াম। বেসিক বলে হচ্ছে আবার পড়াশোনা সেই বেসিক ওইটা কিন্তু না, বেসিক মানে হচ্ছে কিন্তু ক্ষারীয় মাধ্যম আর কি। যেহেতু ফিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন দেখতে কেমন ভাই, যে এটা না, মানে যেটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে অ্যানিলিন, এটাই তো আমাদের ফিনাইল অ্যামিন তাই না। তো এখানে হচ্ছে সেই ফিনাইল অ্যামিনটাকে হচ্ছে লিখতেছি, এবং যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের মতোই কিন্তু ভাইয়া দেখতে। এই NH2 যখন আমি লিখলাম তার সাথে আমি কি যুক্ত করতেছি, ক্লোরোফর্ম, মানে CHCl3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH। তো বিক্রিয়া করে এখান থেকে কি কি তৈরি করবে সে, যেটা করবে এখান থেকে এই যে আমাদের হাইড্রোজেনটা আছে না ভাই, এখান থেকে হচ্ছে সে আলাদা হয়ে যাবে, আর এই কার্বনটা হচ্ছে আমাদের যুক্ত হবে কার সাথে, এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে কি তৈরি করতেছে দেখো, কার্বিল অ্যামিন যৌগ সে তৈরি করতেছে। কিভাবে, এই যে নাইট্রোজেনের সাথে কে যুক্ত আছে, এখন কার্বন যুক্ত আছে, এটি কিন্তু আমাদের সেই কি কার্বিল অ্যামিন যৌগ। হ্যাঁ, এবং এটার নাম কি, এটা হচ্ছে ফিনাইল কার্বিল অ্যামিন, ফিনাইল কার্বিল অ্যামিন। ওকে, এখন এই ফিনাইল কার্বনিয়ামের সাথে বাকি আরো কি কি যুক্ত হচ্ছে, যেখানে পটাশিয়াম আছে আর এখানে ক্লোরিন আছে, তাহলে পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। প্লাস এখানে হাইড্রোক্সিলটা আছে, এই হাইড্রোক্সিল হচ্ছে হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিলটা মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে H2O। এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। তাহলে এবং আমরা কি বুঝবো যে এখানে আমাদের ফিনাইল অ্যামিন কিভাবে শনাক্তকরণ করতে পারি, ফিনাইল অ্যামিনকে আমি দিব, সেখানে ক্লোরোফর্ম আর ক্ষারীয় মাধ্যম যদি দেই তাহলে সেখানে আমাদের কি হবে, কার্বিল অ্যামিনের একটা বিশ্রী বা দুর্গন্ধ হচ্ছে এখানে আমাদের কি তৈরি হবে, বিশ্রী বা দুর্গন্ধ। এখানে হচ্ছে আমাদের একটা কি গন্ধ আসবে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমাদের কার্বিল অ্যামিন হচ্ছে এখানে তৈরি হয়েছে। এই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, পরবর্তীতে হচ্ছে আমাদের মানে এই ফিনাইল অ্যামিনকে শনাক্তকরণ করে ফেলতে পারি। তো এখন হচ্ছে এখানে তোমরা চাইলে হচ্ছে সমতাকরণ করতে পারো, কারণ এখানে হচ্ছে সমতাকরণের জন্য তোমাকে দিতে হবে এখানে 3, এখানে দিতে হবে 3, আর এখানে দিতে হবে 3। তাহলে আলটিমেটলি হচ্ছে তুমি এখান থেকে হচ্ছে বাকিগুলো যেটা দেখতেছো এখান থেকে হচ্ছে আমাদের সমতাকরণ হয়ে যাবে। যদিও সমতাকরণ অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর করে রাখলে হচ্ছে টিচার হচ্ছে একটু বেশি খুশি হয়ে যান আর কি। এই
নেক্সট প্রশ্ন যদি আমরা আসি, বিউটানল 1 থেকে কোন কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা যাবে? বিউটানল 1 থেকে, তো স্বাভাবিক কথা, বিউটানল 1 থেকে তো হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে যেটা তৈরি করা যাবে সেটা হচ্ছে বিউটানোইক অ্যাসিড, কারণ এখানে আমাদের কয়টা কার্বন আছে? 4টা কার্বন। তাহলে বিউটানল দেখতে কেমন আসলে ভাই? বিউটানল যদি 1 আমি আঁকতে চাই তাহলে বিউটানল দেখতে কিন্তু এই যে এরকম, আগে 4টা কার্বন এঁকে নিয়েছি, তারপর বাকি হাতগুলোতে হচ্ছে হাইড্রোজেন ফিল আপ করে দিই, CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এইটা হচ্ছে বিউটানল 1। বিউটানল 1 কে আমি কি করব? আগে হচ্ছে জারিত করব। জারিত করলে আমাদের কি তৈরি হবে? CH3, CH2, CH2, C ডাবল বন্ড OH। ঠিক আছে, আর বাদ বাকি যে হাইড্রোজেন গুলো ছিল সেগুলো হচ্ছে পানি আকারে বের হয়ে যাবে। এবং এটাকে যদি আমি আরো জারিত করি তাহলে সেখান থেকে আমাদের তৈরি হবে কি? CH3, CH2, CH2, C ডাবল বন্ড O, এখানে হচ্ছে OH। তাহলে আমাদের দেখো কি তৈরি হয়েছে এখান থেকে? বিউটানোইক অ্যাসিড হচ্ছে সেখান থেকে আমাদের প্রডিউস হয়ে গেছে। খুবই সহজ কিন্তু। তবে এখন হচ্ছে এখানে একটা ব্যাপার, যে এখানে জার্মান অক্সিজেন গুলো যে আসতেছে এগুলো কোত্থেকে আসতেছে? এটা আসতেছে ভাই হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4, এই দুজনকে যখন হচ্ছে আমরা একসাথে হচ্ছে বিক্রিয়া করাচ্ছি সেখান থেকে কি কি হচ্ছে? সেখান থেকে হচ্ছে আমাদের তৈরি হচ্ছে কি? পটাশিয়াম সালফেট, তৈরি হচ্ছে ক্রোমিয়াম সালফেট, তৈরি হচ্ছে সেখান থেকে পানি, এবং সেখান থেকে হচ্ছে যথেষ্ট পরিমাণে জার্মান অক্সিজেন হচ্ছে এখান থেকে প্রডিউস হচ্ছে। সরি, তাহলে এখানে যদি আমরা সমতাকরণ করি তাহলে এখানে হচ্ছে আমাদের 4 মোল দিতে হবে, আর এখানে হচ্ছে আমাদের 4 মোল দিয়ে এখানে হচ্ছে আমাদের 3 মোল কি জার্মান অক্সিজেন তৈরি হচ্ছে। যদিও এখানে সমতাকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট না, তো তারপর হচ্ছে অনেকে একটু জেনে রাখা, কারণ যেহেতু হচ্ছে এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন, নাম্বার হচ্ছে বেশি, তার মানে এখানে হচ্ছে আমাদেরকে এই ব্যাপারটা বলে রাখা ভালো তাদেরকে, যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আমি যেহেতু সালফিউরিক অ্যাসিডের সাথে হচ্ছে মিশাচ্ছি, তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের কি তৈরি হবে? এই যে জার্মান অক্সিজেন যেটা হচ্ছে আমরা এখানে বারবার ইউজ করতেছি, এই জার্মান অক্সিজেন গুলো কিন্তু এখান থেকে প্রডিউস হবে। যারা এই বিক্রিয়াটা জানো না তারা এবার জেনে নিলা, আর যদি পরীক্ষা হলে যদি নাও থাকে তাও অন্তত হচ্ছে এই শুধুমাত্র এতটুকু লিখে দিয়ে এসো যে পটাশিয়াম ডাইক্রোমেট তার সাথে হচ্ছে H2SO4, এটা অন্তত লিখে দিয়ে এসো। কারণ এই বিক্রিয়াটা জানো আর না জানো এটা দেওয়াটা ইম্পর্টেন্ট না, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু এটা আমাদেরকে বলে নাই। এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট একটা লিখে দিচ্ছি, যেমন তোমরা হচ্ছে লিখবা কি? তোমরা লিখবা হচ্ছে C4H9OH। তুমি কি করবে? এর সাথে হচ্ছে অক্সিজেন যুক্ত করে দিবা, এবং এখানে হচ্ছে প্রভাবক হিসেবে কি লিখবা? যে K2Cr2O7 H2SO4। তোমরা এটা লিখলে হচ্ছে টিচার হচ্ছে নাম্বার দিবেন আর কি, মানে কাটবেন না আর কি, এরকম। ওকে, তো এটা হচ্ছে মাথায় রেখো আর কি, যে অন্তত যাতে জারক কে ইউজ করা হয়েছে ওইটা যাতে আমরা লিখি পরীক্ষার খাতায়, CH2 CH2 CHO। ওকে, বাকিটা হচ্ছে তোমরা বুঝতে পারো সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা অ্যাসিড তৈরি করতে পারবো। নেক্সট প্রশ্ন যদি আমরা সাবজেক্টিভ প্রশ্ন, যেখানে বলা আছে যে বেনজিন থেকে পলিস্টাইরিন তৈরির বিক্রিয়াটা দেখো। আগে জানতে হবে তো স্টাইরিনটা দেখতে কেমন, তাই না? তোমাদের যে পলিমারকরণ যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল না যে CH2 এটার সাথে কি একটা জেড লেগে থাকতো না? ওই জেড এর জায়গায় যদি আমরা ফিনাইল গ্রুপটা যদি দিয়ে দিই তাহলে এটাকে আমরা বলি স্টাইরিন। তাহলে এটার পলিমার তৈরি হলে আমরা সেটাকে কি বলবো? পলিস্টাইরিন, তাই না? এটাই তো। তাহলে এই নাম্বারটা আগে বেনজিন থেকে হচ্ছে আমরা আগে এটা তৈরি করে নিই, নাহলে তো আমরা পলিস্টাইরিন তৈরি করতে পারবো না। তো কিভাবে তৈরি করা যায় দেখো, বেনজিন নেওয়ার পরে তুমি কি করবে? তার সাথে হচ্ছে ইথিন যুক্ত করে দিবা, কারণ তোমার কার্বন লাগবে কয়টা? এক্সট্রা আর 2টা লাগবে না? এই যে এখানে দেখতে পাচ্ছ যে এটা ফিনাইল গ্রুপের সাথে 2টা কার্বন কিন্তু এখানে যুক্ত, 2 কার্বন বিশিষ্ট নিয়ে আসলা। তুমি কি করলে? এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হচ্ছে এখানে হিট দিলা। হিট দেওয়ার সাথে সাথে এখানে যেটা হবে যে এখান থেকে হচ্ছে আমাদের এই যে বাকি যে হাতটা যে CH2 CH3 এটা হচ্ছে আমাদের এখান থেকে কি যুক্ত হয়ে গেল। ওকে, তারপর তুমি কি করবে? এখানের মধ্যে হচ্ছে তুমি ফেরিক অক্সাইড হচ্ছে তার মধ্যে দিয়ে দিবা। কি অক্সাইড দিলা? ফেরিক অক্সাইড Fe2O3, এবং টেম্পারেচার তুমি দিলা হচ্ছে 650°C। তখন কি হবে? এখানে হচ্ছে ডিহাইড্রোজেনেশন ঘটবে, মানে হাইড্রোজেন হচ্ছে এখান থেকে আমাদের সরে যাবে। কোথা থেকে সরে যাবে? বেনজিন বলে থেকে তো সরার কোনো চান্স নাই, তাহলে সরবে কোথা থেকে? এই জায়গা থেকে। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেনটা সরে গেল, এই যে আমাদের তৈরি হলো কি এখান থেকে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলে থাকি? স্ট্যারিন। মানে যেভাবে এটাকে নাম আমরা কি বলে থাকি? স্ট্যারিন। তাহলে এই স্ট্যারিনকে যদি আমরা কি করি? পলিমারকরণ করি। ঠিক আছে, পলিমারকরণ করি CH ডাবল বন্ড CH2, এটাকে আমরা কি করব? সেই উচ্চ চাপ দিয়ে হচ্ছে আমরা কি করব? এটাকে পলিমারকরণ করব। পলিমারকরণ, যখন আমরা এই পলিমারকরণটা লিখবো তখন হচ্ছে এখানে আমাদের কি হবে? সুন্দর মতো দেখবা যে এখান থেকে দেখো, আমি জাস্ট নর্মালি লিখতেছি, এখানে হচ্ছে CH
এখানে হচ্ছে CH2, এদিকে একটা হাত ফাঁকা হয়ে যাবে, এদিকে একটা হাত ফাঁকা হয়ে যাবে, এবং এই হাতটা হচ্ছে আমরা কি লিখবো, N লিখবো। তাহলে N সংখ্যক থেকে N সংখ্যক, তাহলে দেখো আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে, পলিস্টাইরিন কিন্তু আমাদের এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সেই প্রসেসটা আর কি। নাম্বার বি, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তৈরির বিক্রিয়াটি লিখো। নাইট্রোবেনজিন, তো নাইট্রোবেনজিনের জন্য হচ্ছে আমরা যেটা দেখলাম খুবই ইজি, কিন্তু আমাদের নাইট্রো অ্যালকেন গুলো থেকে যদি আমরা কখনো NH2 গ্রুপে যদি যেতে চাই তাহলে হচ্ছে আমাদের বিজারণ ঘটাইতে হয়। আমরা 10 + HCl দিব, তাহলে এসে আমাদের কি হবে, এখানে জাইমান হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হলে কি হবে আমাদের এখান থেকে হচ্ছে এই যে দেখো অ্যানিলিন কিন্তু সরাসরি তৈরি হয়ে গেল, প্লাস বাদ বাকি যে অক্সিজেন গুলো সেগুলো হচ্ছে পানি আকারে এখান থেকে হচ্ছে আমাদের বের হয়ে যাবে। এই হচ্ছে কি আমাদের খুব সহজ যে বিক্রিয়াটা, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা নাইট্রোবেনজিন থেকে হচ্ছে অ্যানিলিন এখান থেকে হচ্ছে আমরা প্রডিউস করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন যেখান থেকে হচ্ছে আমরা করতে পারি। এবং একই সাথে তোমাদেরকে এক্সট্রা এই ইনফরমেশন দিয়ে রাখি যে RNO2 মানে নাইট্রো অ্যালকেন যৌগগুলোর থেকেও কিন্তু আমরা ঠিক একই উপাদান দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমরা অ্যামিন যৌগ কিন্তু তৈরি করতে পারি। এটা যে শুধুমাত্র অ্যারোমেটিকের জন্য তা না, এটা অ্যালিফেটিকের জন্য কি আমাদের প্রযোজ্য। ওকে, অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এমসিকিউ প্রশ্নগুলো হচ্ছে ঝটপট সলভ করে আসি। প্রথমে যে প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে আছে নাম্বার 1, বলছে এক্স থেকে ওয়াই তৈরি হয়, ওয়াই থেকে এখানে হচ্ছে একটা লবণ, বুঝতেই পারছো HCOO মানে পটাশিয়াম ফরমেট, এটা তৈরি হয়েছে, এবং সেখান থেকে হচ্ছে আমাদের কি বলে এখান থেকে মিথানলও তৈরি হয়েছে। ওকে, বলছে যে বিক্রিয়াটিতে এক্স যৌগটি কি। তো প্রথম কথা হচ্ছে যে এখানে এক্স যৌগটি কি সেটা হচ্ছে আমরা যদি জানতে চাই তাহলে আগে হচ্ছে আমাদের জানতে হবে যে এখানে আসলে এই যখন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন হচ্ছে আমরা নিছি, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে হচ্ছে আমাদের এখানে কি হয়েছে, আমাদের একটা সল্ট তৈরি হয়েছে। তার মানে অবশ্যই হচ্ছে এখানে আমাদের আগে অ্যাসিড বা তার কিছু একটা জাতক হচ্ছে এখানে ছিল, তাছাড়া তো এই জিনিসটা হচ্ছে এখানে আমাদের তৈরি হয় না কখনো। তাহলে দেখো এখানে যেটা হয়েছে, প্রথম কথা হচ্ছে আমি যদি একটা একটা করে যদি এখানে যৌগ যদি বলতে চাই তাহলে সেটা কি হচ্ছে, এখানে এক্সটা হচ্ছে আমাদের কি ফর্মিক অ্যাসিড, যেটা দেখতে হচ্ছে HC≡OH। এখন কেন আমি এটাকে ফর্মিক অ্যাসিড বললাম, মানে অনেকে বলবো যে ভাই অ্যান্সার এটাই, কিন্তু না, একটু আমরা ব্যাখ্যাগুলো আসি। এটাকে যখন তুমি কি করবা ভাইয়া, বিজারণ করবা, আমরা কি জানি অ্যাসিডিক অ্যাসিড মানে অ্যাসিডিক বাদ দাও, নরমাল অ্যাসিডকে যদি আমরা রিডিউস করি ভাইয়া, অ্যাসিডকে রিডিউস করলে সেখান থেকে আমাদের কি তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয় না। অ্যালডিহাইড মনে আছে না সবার, অ্যালডিহাইড। তো এই অ্যালডিহাইড বিক্রিয়াটা যদি মানে অ্যালডিহাইড যদি আমাদের সেখান থেকে তৈরি হয়, অ্যালডিহাইড অর কিটোন মানে এগুলো তো তৈরি হবে তাই না, যদি আমরা অ্যাসিডকে বিজারণ ঘটাই, তাহলে সেটাই কিন্তু ঘটছে। এদের বিজারণের ফলে কি তৈরি হয়েছে এখানে, HC≡OH, এই মিথানেল বা ফর্মালডিহাইড যেটাকে আমরা বলে থাকি, ফর্মালডিহাইড, বা যেটাকে হচ্ছে আমরা আইউপ্যাক নিয়ম অনুসারে বলে থাকি মিথানেল, এই মিথানেলটা তৈরি হচ্ছে। তাহলে এক্সটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড, আর ওয়াই যেটা দেখতে পাচ্ছ না ভাই, ওয়াইটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। ওকে, এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা দেখে হচ্ছে কার কথা মনে আছে, ওই যে আমরা যে দুইটা স্পেশাল বিক্রিয়া করেছিলাম কার্বনিল যৌগের ক্ষেত্রে, একটা হচ্ছে কি বলে নিজে তো ভুলে গেলাম, একটা হচ্ছে সরি ক্যানিজারো বিক্রিয়া, এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, মনে আছে কি, অ্যালডল ঘনীভবন এবং ক্যানিজারো। অ্যালডলে কি লাগে, আলফা কার্বন হাইড্রোজেন লাগে, আর ক্যানিজারোতে কি লাগে না, আলফা কার্বন হাইড্রোজেন লাগে না, ওর কিন্তু কি নাই, আলফা হাইড্রোজেন নাই। তাহলে ও যদি না দিয়ে থাকে তাহলে হচ্ছে ও কি বিক্রিয়া দিবে ভাইয়া, ক্যানিজারো বিক্রিয়া দিবে। ক্যানিজারো বিক্রিয়া মনে আছে না, ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়াটা কি রকম বিক্রিয়া, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, বা যেটাকে ইংরেজিতে আমরা বলি ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। সেই রিঅ্যাকশনে যেটা হয়, একই সাথে ফর্মালডিহাইড কিন্তু একই সাথে রিডিউসড হয়, একই সাথে অক্সিডাইজড হয়, মানে একই সাথে তার জারণও ঘটে, একই সাথে তার বিজারণও ঘটে। তাহলে জারণ ঘটলে সে কি তৈরি করবে, এখান থেকে আবার সে অ্যাসিড তৈরি করবে। আর বিজারণ ঘটলে সে কি তৈরি করবে, আমাদের যখন কোন একটা কার্বনিল যৌগকে আমরা বিজারণ ঘটাই তখন সেখান থেকে সে তৈরি করে কি অ্যালকোহল, মানে CH3OH হচ্ছে এখান থেকে আমাদের তৈরি করবে। এখন কথা হচ্ছে ওই যে ভাই বললাম যে এখানে হচ্ছে আমাদের অ্যাসিড কিন্তু অ্যাসিডের মতো করে থাকতে পারে না, তাছাড়া এটা হচ্ছে ভাইয়ারা বারবার করে বলছেন, কারণ এখানে অ্যাসিডটা যেহেতু আমাদের একটা বেজ মিডিয়ামে আছে, তাহলে এই জন্য এখানে কি হয়, তার সাথে হচ্ছে নিউট্রালাইজ হয়ে সে হচ্ছে এখানে আমাদের কি তৈরি করে, একটা সল্ট তৈরি করে। দ্যাটস ওয়াই দেখো এখন কি বুঝাতে পারছি তোমাদেরকে আশা করি, যে এক্স কিন্তু আমাদের কি ফর্মিক অ্যাসিড, সেখান থেকে ওয়াই হচ্ছে কি আমাদের ফর্মালডিহাইড বা মিথানেল, তাকে এখানে কি বিক্রিয়া হয়েছে, এখানে ক্যানিজারো রিঅ্যাকশনটা হয়েছে। যে ক্যানিজারো রিঅ্যাকশনে কি একই সাথে এখানে কি জারণের মাধ্যমে সে অ্যাসিড তৈরি করছে বা অ্যাসিডের যে লবণ, আর বিজারণের মাধ্যমে সে হচ্ছে আমাদের এখান থেকে অ্যালকোহল তৈরি করছে, যেটা হচ্ছে এইটা। ওকে, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল কিন্তু এটা, খুবই মানে
মানে ধরতে পারাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটার মধ্যে আর কি। ওকে, তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রেখো আর কি। নাম্বার 2 তে যদি আসি, অ্যামাইড সমূহের সাথে নিচের কোন বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়? অ্যামাইড সমূহের সাথে মানে আমরা যে অ্যাসিড অ্যামাইড গুলো নেই সেগুলোর সাথে। তো এখন দেখো অ্যাসিড অ্যামাইডের সাথে যদি তুমি এটা বিক্রিয়া করো তাহলে তুমি পাবা হচ্ছে অ্যামিন পাবা ভাইয়া। কোন বিক্রিয়াটা? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাহলে এটা বাদ। তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দাও তাহলে তুমি পাবা হচ্ছে অ্যামিন, তাহলে কি এটাও তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছ না, তাহলে কি এটাও বাদ। P2O5 হচ্ছে কি আমাদের এখানে নিরোধক। নিরোধকের কাজ তো ভাই এখানে নাই কোনো, মানে অ্যামাইডের সাথে হচ্ছে নিরোধক দিলে হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে কি বলে মানে সি ডাবল বন্ড ও, এখান থেকে হচ্ছে NH2। তুমি যদি এখান থেকে নিরোধক দাও তাহলে হচ্ছে তোমার তৈরি হবে কি সায়ানাইড তৈরি হবে। তুমি তো এখান থেকে কি চাচ্ছ না, মানে সায়ানাইড টাইপের কোনো যৌগ চাচ্ছ না, তাই না? তাহলে এখানে হচ্ছে যে আমরা বলি না যে অপশন টেস্ট, তাহলে অপশন টেস্ট করে আমরা কি বুঝলাম যে 3টা থেকে 3টাই হচ্ছে আমাদের মানে হবে না কখনো। তাহলে হবে আসলে কোনটা দিয়ে? সেটা হচ্ছে আমাদের কি নাইট্রিক অ্যাসিড দিয়ে, সরি নাইট্রাস অ্যাসিড দিয়ে। তাহলে আমরা যদি কোনো একটা অ্যাসিড অ্যামাইড নেই, অ্যাসিড অ্যামাইড, তার সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যদি আমরা যোগ করি তখন সেখান থেকে আমাদের তৈরি হবে কি RC+O OH। এটা হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। বাদ বাকি পার্টটুকু হচ্ছে কি এখান থেকে হচ্ছে নাইট্রোজেন আকার হচ্ছে গ্যাস আকারে বের হয়ে আসবে। ওকে, তো আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি। পরবর্তী যে যদি আসি নাম্বার 3, বলা হয়েছে যে এখানে কি লোহিত ফসফরাস এবং ব্রোমিন, এবং সেখানে হচ্ছে 118°C তাপমাত্রা যদি আমি দেই, তো এখানে একটা হাইড্রোজেন সরে যে এখানে কি ঢুকতেছে? আমাদের ব্রোমিন ঢুকতেছে। তো এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে আমাদের কি HVZ বা হেল-ভোলহার্ট-জেলেন্সকি বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি, এটা ক্লাসে দেখানো হয়েছিল, যে বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি তীব্রতা, হ্যাঁ অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি করে থাকি, ওকে। তো এটা হচ্ছে আমাদের সেই মানে সেই বিক্রিয়াটা, যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে কোন একটা অ্যাসিডের তীব্রতা আমরা বাড়াই। কারণ আমরা জানি যে এই বিক্রিয়া এই অ্যাসিডের তুলনায় আমাদের যেই অ্যাসিডটা হচ্ছে এখানে তৈরি হয়েছে তার তীব্রতা কিন্তু এখানে বেশি, কারণ এখানে একটা কি আছে ইলেকট্রনীয় আবেশীয় একটা প্রভাব আছে, বা ইলেকট্রন ইন্ডাকশন প্রসেস আর কি। নাম্বার 4 যদি আমরা আসি, সেখানে কি বলছে যে 2 মোল অ্যাসিড আছে, সেখান থেকে আমাদের তৈরি হয়েছে কি দেখো এই যে একটা অ্যাসিটিক অ্যানহাইড্রেট তৈরি হয়েছে, এবং এখানে দেখো পানিটা বের হয়ে আসছে। তাহলে পানি বের করা কার কাজ ভাই? ডিহাইড্রেন্টের কাজ বা নিরোধকের কাজ। এখানে নিরোধক কে আছে? নিরোধক আছে হচ্ছে দুইজন, একটা হচ্ছে P2O5 আর একটা হচ্ছে H2SO4। কিন্তু তোমাদের আশা করি মাথায় ছিল এই ব্যাপারটা যে একটা অ্যাসিডের সাথে তো অ্যাসিড দিলে তো সেখানে সে নিরোধক হিসেবে কাজ করতে পারবে না, তার মানে এটা হচ্ছে বাদ। বাকি অ্যান্সারটা হবে কি আমাদের বি নাম্বারটা। আর এগুলো তো হচ্ছে এখানে অপশন হচ্ছে আমাদের আগেই বাদ, এগুলো হচ্ছে কোনো নিরোধক হিসেবে কখনোই কোনো কাজ করে না কিন্তু। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড। পরের যে প্রশ্নটা এখানে কি, কোন একটা অ্যামিনের সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিড যুক্ত করি তাহলে হচ্ছে এখানে কি তৈরি হবে? তাহলে দেখো যে তোমরা সবাই জানো যে 1° অ্যামিন যখন হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা কিন্তু তোমার পড়েছিল কি নাইট্রাস অ্যাসিডের পার্থক্যকরণ, যে 1°, 2°, 3°কে আমরা পার্থক্যকরণ করতে পারি কার সাহায্যে? নাইট্রাস অ্যাসিডের সাপেক্ষে। তো 1° অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড যুক্ত হলে কি তৈরি করে? C2H5OH, মানে সে অ্যালকোহল তৈরি করে, প্লাস হচ্ছে আমাদের নাইট্রোজেন তৈরি করে, এবং সে হচ্ছে পানি তৈরি করে। এবং বিক্রিয়াটা যদি তোমাদেরকে একটু দেখাই যে C2H5NH2, এখানে যেটা হয় যে অক্সিজেন, নাইট্রোজেন ও এইচ, মানে আমি জাস্ট কি করলাম এখানে জাস্ট নাইট্রাস অক্সাইডকে এইভাবে সুন্দর মতো হচ্ছে একটু সাজায় গুছায় লিখলাম আর কি। এখানের এই হাইড্রোজেনটা হচ্ছে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এইখানের এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেনটা হচ্ছে এখান থেকে আলাদা হয়ে নাইট্রোজেন তৈরি করতেছে, আর বাদ বাকি C2H5 হচ্ছে OH এর সাথে যুক্ত হয়ে C2H5OH, মানে আমাদের এখান থেকে অ্যালকোহল তৈরি করতেছে। এই হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা আর কি। নেক্সট যে আমাদের অবজেক্টিভটা আছে CH3CONH2, যেখানে হচ্ছে তুমি একটা ডিহাইড্রেন্ট নিচ্ছ, ওই যে সে আগের মতো নিরোধক। একটু আগে মনে হয় তোমাদেরকে এটা বলছিলাম, মানে একটা ছবি এঁকে হয়তো এরকম কোন অবজেক্টিভ যে P2O5। তাহলে এখানে কি হচ্ছে, সে হচ্ছে পানিকে অপসারণ করতেছে H2O। তাহলে খেয়াল করে দেখো এই যে অক্সিজেন চলে যাচ্ছে আর হাইড্রোজেন তো হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে CH3 সাথে কার্বন থাকলো আর নাইট্রোজেন থাকলো। কারণ কার্বন আর নাইট্রোজেন তো এইভাবে করে থাকে না, তাদের মধ্যে কি থাকবে? আরো বাকি দ্বিবন্ধন থাকবে। তাহলে দেখো আমাদের সায়ানাইড যৌগ কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, যেটা আমি বলছিলাম যে একটু আগে একটা অবজেক্টিভে। নেক্সট প্রশ্ন যদি আসি আমরা, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড মানে গ্রিগনার্ড বিকারক, তার সাথে যদি কঠিন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করি, তাহলে তোমরা তো সবাই জানো যে RMgX, এটা পড়ে আসছে একদম হুবহু, যে কার্বন ডাই অক্সাইড যদি আমরা দেই তাহলে সেখান থেকে আমাদের কি তৈরি হয়? RC+O তারপরে যদি আমরা এটার মধ্যে পানি ঢেলে দিই তাহলে কি তৈরি হবে? RC+OH প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। ওকে, তাহলে এখানে আমাদের সবসময় আমরা যেটা জানি যে আমাদের কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। এখন কথা হচ্ছে যে ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের মধ্যে, ইথাইলের মধ্যে কয়টা কার্বন আছে? 2টা কার্বন।
তার সাথে আরো কার্বন ডাইঅক্সাইড আরো যুক্ত করতেছো, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কয়টা কার্বন আছে? আরো একটা কার্বন। এই 2টা কার্বন আর একটা কার্বন যোগ করে হচ্ছে কয়টা কার্বন হয়? 3টা কার্বন। তার মানে অ্যান্সারটা হবে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে ডি। অনেকে খুশির চোটে দেখছো যে কার্বন ডাইঅক্সাইড মিশাইতে হবে, অ্যাসিড তৈরি হবে, খুশির চোটে মেবি অনেকে এ দাগায় ফেলছো, কিন্তু খেয়াল রাখবা ভাই, এটা তো একটা কার্বক্সিলেশন প্রসেস। কি প্রসেস? কার্বক্সিলেশন, মানে কার্বন এখানে যুক্ত হবে। ডিকার্বক্সিলেশনে কার্বন যেমন সরে যায়, এখানে কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, তাহলে যুক্ত হইলে কি হবে? একটা কার্বন বেড়ে যাবে, তাহলে আমাদের তৈরি হবে কি প্রোপানোয়িক অ্যাসিড। ওইটাই কিন্তু আমাদের দেওয়া আছে আর কি। 8 নম্বরে যদি আসি, এখানে হচ্ছে কি সি ডাবল বন্ড ও আর, মানে এটা হচ্ছে একটা এস্টার। এস্টারকে তুমি কি করছো? পানি দ্বারা হচ্ছে এটাকে ডাইলিউট করছো, মানে এটাকে আমরা বলে থাকি ইংরেজি টার্মে ডি এস্টারিফিকেশন। ডি এস্টারিফিকেশন। এস্টার তৈরি করার বিক্রিয়া হচ্ছে এস্টারীকরণ, আর উল্টা বিক্রিয়াটা হচ্ছে ডি এস্টারিফিকেশন। তো এখন এখানে যেটা হবে যে আমরা বলেছিলাম ক্লাসে যে এস্টার তৈরি করা হয় কিভাবে, একটা অ্যাসিড আর একটা অ্যালকোহল দিয়ে। তা দেখো আমি যদি এটাকে ভাঙাই তাহলে আমাদের তৈরি হবে কি, এই যে অ্যাসিড তৈরি হবে আর অ্যালকোহল তৈরি হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে আমাদের কি সি। ওকে, তাহলে একটা অ্যাসিড আর অ্যালকোহল যেটা দিয়ে হচ্ছে এস্টার তৈরি হয়, তাহলে এস্টারকে যদি আমরা টুকরো টুকরো করে ভাঙি তাহলে তো ওই দুটোই পাবো আমরা, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। ওকে, আমাদের পরবর্তী যে প্রশ্নটা, যে পেপটাইড বন্ধন নিচের কোনটি? পেপটাইড বন্ধন কিন্তু হচ্ছে আমাদের এই যে CONH, যেখানে কি হয় যে দেখতে আসলে এরকম, এটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কারণ প্রোটিন গুলো যখন একটার সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হতে হতে থাকে তখন হচ্ছে সেটাকে আমরা বলে থাকি কি আমাদের যে সেটা হচ্ছে আমাদের পেপটাইড বন্ড। বাকি যেগুলো আছে CONH2, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের একটা কার্যকরী মূলক, এটা কিন্তু কোনো বন্ধন না। COC, এটা হচ্ছে আমাদের কি ইথারের বন্ধন, বা যেটাকে আমরা বলতে পারি যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর যেটা হচ্ছে এখানে আছে সেটা হচ্ছে আমাদের কি মানে পানির মতো, মানে পানির মতো দেখতে যে অক্সিজেনের সাথে, কারণ এটা তো আমাদের একটা ওয়াটার মলিকুল আর কি। নাম্বার 10, নাইট্রো ইথেনকে টিন ও HCl সহযোগে কি উৎপন্ন হবে? তাহলে এটা বুঝতে পারছো যে আমি বলেছিলাম যে নাইট্রোকে যদি আমরা অ্যামিনে যদি কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা টিন আর HCl দিই, তাহলে ওইটা হচ্ছে এখানে আমাদের বিক্রিয়াটা NO2 থেকে কি তৈরি হয়ে গেছে? NH2 তৈরি হয়ে গেছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে সি। তো এই ছিল ভাইয়া তোমাদের হচ্ছে আজকে আমার পক্ষ থেকে হচ্ছে তোমাদের কেমিস্ট্রির সলভ ক্লাসটুকু। তো সবাই যেহেতু একদম দেখতে দেখতে হচ্ছে আমরা জৈব যৌগ সহজে পুরো কেমিস্ট্রি হচ্ছে পড়ে ফেলছি, এই দীর্ঘ জার্নিতে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে ভাইরা ছিলাম, এবং শেষ মুহূর্তে এসেছে একটা কথাই বলবো, যেটা হচ্ছে তোমাদেরকে তোমাদের আগের যে ভাইয়া ছিলেন তিনিও বলে গেছেন যে প্র্যাকটিস কখনো থামাইও না ভাইয়া। পরীক্ষা যখনই হোক না কেন তোমাদের প্র্যাকটিস কিন্তু তোমাদের সাথে সাথে করে যেতে হবে আর কি। তো এই জন্য বলবো যে পরীক্ষা কবে হবে এইটা যেহেতু আমরা এখনো জানি না, বা অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু সার্কুলার হচ্ছে দিয়ে দিছে, তো আমরা হচ্ছে একটা টাইম রেঞ্জ ধরে নেই যে এই সময়ের মধ্যে হচ্ছে পরীক্ষাটা হবে, ওইভাবে করে হচ্ছে আমি প্রিপারেশনটা নিই। যদি আমি একটা বড় করে যদি আমি একটা টার্গেট না ধরে রাখি তাহলে কিন্তু কখনো আমাদের পড়াশোনা কিন্তু শেষ হবে না ভাইয়া, মানে ততই বেশি পিছিয়ে থাকবো। মাথায় একটা জিনিস ঢুকে যাবে যে আরে সময় তো অনেক আছে, তাহলে পরেও পড়তে পারবো, কিন্তু এটা না করে হচ্ছে মানে একটা টাইম সেট হচ্ছে ধরে নাও মাথায় যে না আমি ধরে নিচ্ছি যে বুয়েটের পরীক্ষা হচ্ছে অমুক তারিখে হবে, তো ওই অমুক তারিখ এটা হচ্ছে নিজের মতো করে ধরে নাও, যেটা হচ্ছে মোটামুটি মার্চের শেষ দিকে হচ্ছে ধরতে পারো। আমি ধরে নিচ্ছি আর কি যে মার্চের শেষ মধ্যে ধরে নাও যে মার্চের 31 তারিখ হচ্ছে ধরে নাও বুয়েটের পরীক্ষা, এরকম। তো এভাবে করে পড়লে কি হবে, তোমার পড়াটা হচ্ছে অনেক বেশি ত্বরান্বিত হবে আর কি। পরে হচ্ছে তোমার যখন পড়াটা শেষ হয়ে গেল তুমি হচ্ছে আবার কি করতে পারবা, রিভাইজ করতে পারবা। কিন্তু ওই কোনো একটা খাপছাড়া ভাবে চলে গেলে কিন্তু তোমাদের হচ্ছে পড়াশোনা আরো বেশি ক্ষতি হবে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভাইয়ের পক্ষ থেকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে ভার্সিটান এমসিকিউ কোশ্চেন এন্ড আনসার পার্ট 2 এর মধ্যে। ফার্স্ট প্রশ্ন দেখি, উই ক্যানট, দেখো ফার্স্ট প্রশ্ন, উই ক্যানট পুট অফ মানে ফেলে রাখা, উই ক্যানট পুট অফ মেকিং এ ডিসিশন, আমরা একটা সিদ্ধান্ত ফেলে রাখতে পারি না, উই হ্যাভ টু ডিসাইড, আমাদের এখন সেটা নিতে হবে। পুট অফ মানে ফেলে রাখা, ঠিক আছে। আর পুট আউট মানে নিবানো, শেষ করা, পুট ওভার শেষ করা, পুট অ্যাওয়ে দূরে রাখা, এটা এরকম। তো পুট অফ মানে ফেলে রাখা, উই ক্যানট পুট অফ মেকিং এ ডিসিশন, উই হ্যাভ টু ডিসাইড না। তারপর প্রশ্ন নাম্বার 2 তে স্টাইজিয়ান, সেটা হচ্ছে ডার্কের এক্সট্রিম রূপ, সেটা হচ্ছে স্টাইজিয়ান। এক্সট্রিম লো, সেটা হচ্ছে অ্যাবাসমাল। অন্যগুলো একটা হয় না, এক্সট্রিম অ্যাক্সিডেন্টাল ফ্লোটাস না হয় না,
এক্সট্রিম কন্টেনশিয়াস মানে কোজেন না, এটা হয় না। এক্সট্রিম থ্রেটনিং মানে রেকলেস, এটা হয় না, ওয়ার্কআউট করে না। অর্থগত দিক দিয়ে অ্যানালজির মধ্যে একমাত্র 2 এর এ নাম্বারটা এখানে ওয়ার্কআউট করছে। তারপর চলে আসি নাম্বার 3 তে। ফটোগ্রাফটা লাইট দিয়ে হয়, সাউন্ডটা রেকর্ডিং দিয়েই হয়, সিনটা স্ক্রিপ্ট দিয়ে হয় তা না, ওয়ার্কআউট করছে না। নেগেটিভ দিয়ে ফিল্ম হয় না, হয় না। সং দিয়ে কনসার্ট হয়, তাও হয় না। তাহলে লাইটের সাথে ফটোগ্রাফের একটা মিল আছে। নাম্বার 3, নাম্বার 3 এর অ্যান্সার কোনটা? সি। তারপর চলে আসে নাম্বার 4, অ্যাডজেক্টিভ ফর্ম দ্য পিপল। পিপল লোকজন, এটা কি? পপুলাস, জনবহুল। অন্যগুলো এটা ভার্ব হয় না, পপুলারলি এটা অ্যাডভার্ব হয় না, পপুলার এটা নাউন, চাই সেখানে অ্যাডজেক্টিভ। Number 5, a person who renounced the world and practice self-discipline in order to attain salvation, it is acting. Memorizing, but এক কথায় প্রকাশ। অন্যগুলো ওয়ার্কআউট করছে না এখানে। নাম্বার 6 এ the term prima facie, prima facie মানে প্রাথমিক শুরুতে একদম ফার্স্ট পয়েন্ট অফ ভিউ যেটা দেখা যায় সেটাই, তাহলে সেটা at first view। নাম্বার 6 এর অ্যান্সার বি। নাম্বার 7 দেখো, some wealthy people live on the interest of their money without touching the principal. Principal মানে আসল, আসলটা স্পর্শ করা ছাড়াই মানুষের কাছ থেকে সুদ নিয়ে যে চলা। তো ওয়েলদি পিপল, ওদের কি বলা হয়? মহাজন বলতাম না আমরা আগে, এটা ওকে। সাম ওয়েলদি পিপল, এটাই বলছে প্রিন্সিপাল, আসল। আর এই প্রিন্সিপাল মানে নীতি, এটা হয় না। অ্যান্সার হচ্ছে বি, নাম্বার 7। তারপর আসো নাম্বার 8, she yearns to return to her home, সে ইচ্ছা প্রকাশ করছে তার বাড়িতে ফিরে যেতে। সেটা ইয়ার্নের পরে কি হবে? টু হবে, ইয়ার্ন টু। তারপর আসো নাম্বার 9, নাম্বার 9 অ্যান্সার, it took a while to sort out all her luggage, তার লাগেজ, তার যে জিনিসপত্র সবকিছু সর্ট আউট করতে মানে গুছাইতে it took a while, খুব কম সময় লাগবে। সর্ট আউট করা মানে গুছানো টাইপের, এটাই হবে এখানে। নাম্বার 10, তারপর হচ্ছে দেখো, ফ্রিকশন জিনিস অ্যাব্রেডেড মানে ঘর্ষণ করলে কোনো কিছু কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে? ঘর্ষণে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে হিট করলে কোনো কিছু ভ্যাপোরাইজড হয়ে যায়, একমাত্র সেটা ওয়ার্কআউট করছে কোথায়? সি নাম্বারে, নাম্বার 10। তারপর আসো, পম্পাস জিনিস বোমবাস্ট হয়, শব্দবহুল হয়, পেশেন্ট জিনিস সার্কামলোকুশন হয়, এটাই হয়। অন্যগুলো একটা এখন ওয়ার্কআউট করছে না। ইকোনমিক্যাল প্রোজ হয় না, সাকসিং প্যাটেল হয় না, ক্রিটিক্যাল টাইরেড এটাও হয় না। পম্পাস জিনিস বোমবাস্ট হয়, পম্পাস মানে গর্জিয়াস, আই মিন খুব চাকচমকপূর্ণ কোনো কিছু, বোমবাস্ট শব্দবহুল ওয়ার্ডই হয়, পেশেন্ট জিনিস এটাকে সার্কামলোকুশন। নাম্বার 11, তারপর নাম্বার 12, সে ওভাল। ওভাল মানে ডিম্বাকৃতি শেপ, সেটা কিসের অ্যাডজেক্টিভ? সেটা হচ্ছে এগ, ডিমের ডিম্বাকৃতি। নাম্বার 13, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেইনস, যে উদাসীন, কষ্ট এবং আনন্দের মধ্যে যে উদাসীন তাকে বলা হয় স্ট্রিক, যে কোনো কিছু স্পর্শ করে না কোনো কিছু, ইন্টেনজিবল। তারপর চলে আসো নাম্বার 14, দ্য টার্ম নোটা বেন, আমি এনবি আমরা বলি না, নোটা বেন যেটা খুব পাশে উল্লেখ করি আমরা, তাহলে মার্ক করে কোনো কিছু ভালোভাবে মার্ক করা। তারপর আসো নাম্বার 15, দ্য অ্যাথলেট ওয়াজ বর্ন, BORN, এই বর্ন মানে কি? বহন করা, জন্মগ্রহণ করা কিন্তু না, ওয়াজ বর্ন। দ্য অ্যাথলেট ওয়াজ বর্ন, বর্ন অন দ্য শোল্ডার্স অফ দ্য ক্রাউড আফটার দ্য গেম। ধরো জিততো কোনো খেলা, গেম খেলা জিতে গেল, তো জনতার কাঁধের মধ্যে সে কি করলো? কাঁধের মধ্যে সে চড়ে বসলো, কে? অ্যাথলেট, বিজয়ীর বেশে তো চললো আর কি, এটাই বুঝেছি। দ্য অ্যাথলেট ওয়াজ বর্ন অন দ্য শোল্ডার, বহন করা হয়েছিল ক্রাউডের শোল্ডার্স, জনতার কাঁধে, খেলার শেষটা। নাম্বার 16, ম্যান মাস্ট ইয়েল্ড টু ফিট, ইয়েল টু মানে কি? থাকা, ম্যান মাস্ট ইয়েল টু ফিট মানে মানুষের অবশ্যই ভাগ্যের উপর নির্ভরশীল, ইয়েল টু। তাহলে এই জন্য নাম্বার আছে এ। এই হচ্ছে ইংলিশ পার্টটুকু। ক্লাস কিভাবে থাকো, ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নিও। দ্যাটস অল, থ্যাংক ইউ।